আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় ক্লাস। আমি আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং যারা এখনও এই ক্লাসে যুক্ত হওনি তারা খুব দ্রুত আমাদের ক্লাসটিতে জয়েন করে যাও। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসটি শুরু করে দেব। তোমরা যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যুক্ত যারা হওনি তারা অবশ্যই আমাদের ক্লাসটিতে যুক্ত হয়ে যাও, কেমন? ওকে, এবং তোমরা কে কোথা থেকে ক্লাসটি দেখছো জাস্ট একটা ইন্টারাকশনের জন্য সেইটা লিখতে পারো চাইলে। এবং আমরা আমাদের আমাদের ক্লাসটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব। সো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো, এবং তোমাদের যারা বন্ধু কিংবা বান্ধবী আছে সবাইকে বলো ক্লাসটিতে আসার জন্য। হ্যাঁ, আমরা ক্লাসটি শুরু করব। আমরা খুব স্মুথলি সবগুলো রুলস কভার করে এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। ওকে, সুস্মিতা দাস শিপ্রা বলছে আসসালামু আলাইকুম। তারপর নূর বলছে আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মহুয়া বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা কোশ্চেনের মাধ্যমে, ঠিক আছে, আমরা একটা কোশ্চেনের মাধ্যমে আমাদের ক্লাসটাতে আমরা জয়েন করব, কেমন? দেখো, তোমাদেরকে আমি একটা কোশ্চেন লিখেছি যে ইট ইজ হাই টাইম, কী বললাম বলো তো? ইট ইজ হাই টাইম উই স্টপ দ্য করাপশন। ওকে, আমি এই রুলসটা গত ক্লাসে পড়িয়েছি অবশ্যই, ঠিক আছে? তোমরা এটা সবাই একটু আনসার করো তো এটার, এই উত্তরটা সবাই করো তো। ইট ইজ হাই টাইম উই স্টপ দ্য করাপশন। ওকে, সবাই এই কোশ্চেনটার একটু উত্তর করার চেষ্টা করো তো সবাই। দেখি আমি যে তোমরা পারো কি না। হ্যাঁ, যারা এখন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ক্লাসে টাইমলি জয়েন করেছো। হ্যাঁ, তোমরা এটার আনসার করো তো সবাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আমি একসাথে বললাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সুইট ধার বলতে স্টপড হবে। ওকে, স্টপড। ভ্যারি থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু আনসারগুলো করো তো। ঠিক আছে, স্টপড হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, স্টপড হবে। ওকে, আচ্ছা দেখো যে আমি কি বলছিলাম, আমি গত ক্লাসে তোমাদেরকে অবশ্যই পড়িয়েছিলাম যে ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজ হাই টাইম যদি থাকে, এটার মানে এটাই সর্বোচ্চ সময়, কিংবা এটাই মুখ্য সময়। যদি এটাই সর্বোচ্চ সময় এবং এটাই মুখ্য সময় থাকে, এখানে আমি দুইটা রুলস পড়াইছিলাম যে যদি এখানে সাবজেক্ট থাকে, কি থাকে বলো তো? এখানে যদি সাবজেক্ট থাকে তখন এখানে ভার্বটা হবে বি টু। কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হবে কি? স্টপড হবে। কী হবে বলো তো? স্টপড হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আর এখানে যদি আমি মনে করো এইখানে যদি আমি সাবজেক্টটা কেটে দিলাম, তখন কী হবে বলো তো? তখন হবে টু স্টপ হবে। তখন কী হবে বলো তো? তখন হবে টু স্টপ। তখন হবে টু স্টপ। টু স্টপ। তার মানে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম যে ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্যে থাকে, তার মানে এটার মানে যে এটাই সর্বোচ্চ সময়। এবং এখানে দুইটা রুলস হইতে পারে। যদি সাবজেক্ট থাকে, যদি কি থাকে বলো তো? যদি সাবজেক্ট থাকে তখন হবে বি টু, তখন হবে বি টু। আর যদি সাবজেক্ট না থাকে, সরাসরি যদি ভার্ব থাকে, তখন হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইট ইজ হাই টাইম থাকলে এবং ভার্বের সাথে ইডি যুক্ত হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই তো অনেকেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ। আমরা আমাদের কাঙ্ক্ষিত রুলসগুলোতে চলে যাব, কেমন? দেখো, আমরা একটা রুলস পড়বো, খুবই ইন্টারেস্টিং একটা রুলস, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং। সেটা যে তোমরা সবাই একটু খাতা কলম নিবা এবং এখানে কমেন্ট করার চেষ্টা করবা। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিবা, ঠিক আছে? এবং লিখবা যে লেখো, আমার সাথে লেখো, সকল প্রিপোজিশনের পরে। কি বললাম বলো তো? সকল প্রিপোজিশনের পরে। হ্যাঁ, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। কি বলবো তো? ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে? আমি যদি বলি অন, ঠিক আছে? বা আমি যদি বলি অন, তারপর লিখে যদি গো,
তাহলে কি হবে বলো তো, যেহেতু অন হচ্ছে একটা প্রিপোজিশন, এইটার সাথে কি হবে বলো তো, ভার্বের সাথে আইএনজি হবে, কি হবে বলো তো, গোয়িং হবে, কি হবে বলো তো, গোয়িং। আমি যদি বলি বাই, কি বলো তো, বাই, বাইয়ের পর এখানে যদি আমি লিখি ওয়াক, কি লিখলাম বলো তো, ওয়াক, তাহলে এখানে কি হবে বলো তো, ওয়াকিং হবে, কি হবে বলো তো, ওয়াকিং হবে। ওকে, ওয়াকিং হয়ে যাবে, তাই কিনা বলো তো। ওকে, এখানে ওয়াকিং হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি যদি বলি আফটার, কি বললাম বলো তো, আমি যদি কি বলি আফটার, আমি কি বললাম আফটার, আফটার, আফটারের পরে আমি এখানে লিখলাম কাম, কি লিখলাম বলো তো, কাম, আফটারের পরে কি লিখলাম, কাম লিখলাম। যদি আফটারের পরে কাম লিখি তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, আফটারের পরে কি হয়ে যাবে, প্রিপোজিশনের পর আইএনজি হবে। থ্যাংক ইউ। ওকে, তোমরা একটু লেখো যে আফটারের পরে কি হবে, ঠিক আছে, এইটা একটু সবাই লেখার চেষ্টা করো, আফটারের পরে কি হবে। ওকে, ওকে, আমরা জানি যে সকল প্রিপোজিশন এবার ভার্বের সাথে আইএনজি হবে, যেমন অনের পরে অন গোয়িং, বাই ওয়াকিং, এবং আফটারের পরে কি হবে, তোমরা একটু আফটারের পরে কি হবে বলো তো, সবাই সবাই হচ্ছে আফটার পর কামিং। থ্যাংক ইউ, আফসানা সবার আগে উত্তর দিয়েছে, কাফসানা, তারপর রাহানা। আফটারের পর হবে কি বলো তো, কামিং হবে, কামিং হবে, কারণ কি বলো তো, কারণ হচ্ছে আফটার হচ্ছে একটা প্রিপোজিশন এবং এরপরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হবে, কি হবে বলো তো, ভার্বের সাথে আইএনজি হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, কিন্তু আমরা আরও কিছু জিনিস শিখবো। সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তবে টু বাদে। কি বাদে বলো তো, টু বাদে। টু এর পরে বসে কি বলো তো, টু এর পরে হচ্ছে বসে কি, ভার্বের বেস ফর্ম। টু এর পরে কি বসে বলো তো, ভার্বের বেস ফর্ম। যদি বলি দেখো, আমি যদি বলি আই ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই, তারপর যদি লিখি আই ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই, ঠিক আছে, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, কি বললাম বলো তো, টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই। ওকে, আমি বাজারে যেতে চাই। তোমরা একটু খেয়াল করো, এইখানে টু আছে না বলো তো, টু আছে না, এবং টু এর পরে কি বসছে বলো তো, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসছে। ওকে, তার মানে আমরা কি শিখলাম যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, তবে কি বাদে, টু বাদে। টু এর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। টু বাদে টু এর পরে কি বসবে বলো তো, ভার্বের বেস ফর্ম বসবে। থ্যাংক ইউ। ওকে, এই তো ভেরি গুড, গো হবে, চেঞ্জ হবে না, এই তো থ্যাংক ইউ। নৌশিন আঞ্জুম লিখছে হচ্ছে গো হবে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তবে আমার মূল কথা হচ্ছে যে টু এর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম বসবে এটা আমরা জানি, তবে এমন কিছু টু আছে যে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। কি বললাম বলো তো, এমন কিছু টু আছে যে টুগুলো ব্যতিক্রম এবং সেই টুগুলোর পরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। আমরা সেই জায়গাটা একটু শেখার চেষ্টা করব, কেমন, সেই জায়গাটা একটু শেখার চেষ্টা করব। সেই টুগুলো কি কি বলো তো, আমি একটু লিখে দিচ্ছি, সবাই একটু তোমরা আমার সাথে লিখো, কেমন, সেই টুগুলো একটু লিখো সবাই। হ্যাঁ, ওকে, একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, কি বললাম বলো তো, লুক, কি বললাম বলো তো, লুক ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড আমার সাথে একটু লেখো, এগুলো একটু ব্যতিক্রম। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। ওকে, আর একটা হচ্ছে উইথ এ ভিউ টু, কি বললাম বলো তো, উইথ আ ভিউ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। আর একটা আছে কি বলো তো, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, উইথ এ আই টু, কি বললাম বলো তো, উইথ আ আই টু। হ্যাঁ, আই টু। এরপরে আছে বলো তো, এরপর কি আছে, অ্যাডিক্টেড টু, কি বললাম বলো তো, অ্যাডিক্টেড টু, কি বললাম, অ্যাডিক্টেড, হ্যাঁ, অ্যাডিক্টেড টু, ডিডিআইসি অ্যাডিক্টেড টু আছে। ওকে, দেখো যে আমাদের তাহলে কি দাঁড়াইলো, যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, তবে টু বাদে। টু এর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, আমরা উদাহরণ দেখছি। তবে কিছু ব্যতিক্রমধর্মী টু আছে যে টু এর পরে কি হবে বলো তো, ভার্বের সাথে কি বসবে বলো তো, আইএনজি বসবে। কি বসবে, ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, এখন তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাডিক্টেড টু, এটার মানেটা কি। মনে রাখো, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে খারাপ কিছুতে আসক্ত। কি বললাম বলো তো, খারাপ কিছুতে, খারাপ কিছুতে আসক্ত, খারাপ কিছুতে বলো তো কি, খারাপ কিছুতে আসক্ত। হ্যাঁ, খারাপ কিছুতে আসক্ত যদি অ্যাডিক্টেড টু হয়। যেমন যদি বলা হয় যে হি ইজ, মনে করবো কি বলেছিলাম, হি ইজ অ্যাডিক্টেড টু, কি বললাম বলো তো, হি ইজ অ্যাডিক্টেড টু। এরপর আমি ভার্ব লিখলাম কি, স্মোক, কি বললাম বলো তো, স্মোক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে তোমরা অবশ্যই জানো, এখানে কি হবে বলো তো, এইটা সবাই আনসার করো যে হি ইজ অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড মানে কি, খারাপ কিছুতে আসক্ত। আমি একটা বাক্য লিখলাম, হি ইজ অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড, এখানে লিখলাম কি টু, টু এর পরে আমি কি লিখলাম, স্মোক লিখলাম। তাহলে এখানে ভার্বটা কি হবে সবাই বলো তো, আসক্তি। ভেরি গুড, ভেরি গুড, আসক্ত হওয়া। আচ্ছা, এই বাক্যটা খেয়াল করো, হ্যাভ এ লুকড। ওকে, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, তার মানে এখানে কি হবে সরো, স্মোকিং হবে। নৌরিন আঞ্জুম, থ্যাংক ইউ নৌরিন আঞ্জুম। ওকে ফাইন, আমি আরেকটা বাক্য লেখার চেষ্টা করি। দেখো, আমি লিখলাম যে হি ইজ অ্যাডিক্টেড। ওকে, আমি একটু ভালো করে লিখি, হি ইজ অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড। ওকে, অ্যাডিক্টেড। তারপর আমি লিখলাম হচ্ছে ড্রিঙ্কিং, কি লিখলাম বলো তো, ড্রিঙ্ক, কি লিখলাম, ড্রিঙ্ক। ওকে, ড্রিঙ্ক। ওকে, ড্রিঙ্ক অ্যালকোহল, কি লিখলাম, ড্রিঙ্ক
পারবো, ঠিক আছে। অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহল, ড্রিঙ্কিং অ্যালকোহল। ওকে ফাইন, হ্যাভ এ লুক এভরিওয়ান প্লিজ, যে হি ইজ অ্যাডিক্টেড, ঠিক আছে, অ্যাডিক্টেড, এরপর আমি কি লিখলাম, টু লিখলাম। দেখো এটা কিন্তু ব্যতিক্রম টু, এটা কি ব্যতিক্রম টু, হি ইজ অ্যাডিক্টেড টু, এখানে কি হবে বলো তো সবাই, কি বলো তো একটু, কি হবে এটা, ভেরি গুড, টু ড্রিঙ্কিং। ও সেরা, তোমরা তো বেশ ভালো উত্তর করছো। এখানে কি হবে বলো তো, ড্রিঙ্কিং হবে, কি হবে, ড্রিঙ্কিং হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ড্রিঙ্কিং হয়ে যাবে, হ্যাঁ, ড্রিঙ্কিং হয়ে যাবে, ভেরি গুড। ওকে সাবাস, তার মানে আমরা এই অ্যাডিক্টেড টু এর রুলসটা খুব ভালোভাবে বুঝতে পারলাম, আমরা এটা মুছে দিলাম। ওকে ওকে ফাইন। এখন দেখো এইখানে আমি তিনটা জিনিস লিখলাম, একটা লুক ফরওয়ার্ড টু, আর হচ্ছে উইথ এ ভিউ টু, এবং উইথ এ আই টু। মনে রাখবা এই যে তিনটার পরে কি বসবে, অবশ্যই ভার্বের সাথে কি বসবে, অবশ্যই কি বলতো, ভার্বের সাথে আইএনজি বসবে, অবশ্যই কি ভার্বের সাথে আইএনজি বসবে। এখন তোমাদের এই তিনটার অর্থটা জানতে হবে, এই তিনটার অর্থটা হচ্ছে কোনো কিছুর পারপোজ বা উদ্দেশ্য, কি বললাম বলো তো, কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এ আই টু, এই তিনটার মানেই হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে। আমি একটা বাক্য লিখলাম, দেখো আমি বললাম যে আই, কি বললাম বলো তো, আই স্টাডিড ওয়েল, কি বললাম বলো তো, আই স্টাডিড ওয়েল, আমি ভালো পড়াশোনা করেছিলাম, আমি ভালো পড়াশোনা করেছিলাম। এরপর লিখলাম হচ্ছে লুক ফরওয়ার্ড টু, কি লিখলাম বলো তো, লুক, ওকে দেখো আই স্টাডিড ওয়েল, আমি ভালো পড়াশোনা করেছিলাম, লুক ফরওয়ার্ড টু, এরপর আমি একটা ভার্ব লিখলাম, কি লিখলাম বলো তো, গেট, কি লিখলাম বলো তো, গেট, গেট আ গুড জব, আ গুড জব। ওকে গুড জব। ওকে খেয়াল করো সবাই প্লিজ, দেখো যে আই স্টাডিড ওয়েল, আমি ভালো পড়াশোনা করেছিলাম, লুক ফরওয়ার্ড টু। ওকে এখন এই যে লুক ফরওয়ার্ড টু আছে, এখন এখানে কি হবে বলো তো, এখানে কি হবে বলো তো সবাই, এখানে কি হবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, গেটিং হবে, সাবাস, যে আই স্টাডিড ওয়েল, লুক ফরওয়ার্ড টু গেটিং আ গুড জব। তার মানে কি উদ্দেশ্য কীভাবে হলো, যে আমি ভালো পড়াশোনা করেছিলাম, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, উদ্দেশ্যে, ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে। দেখছো এখানে অর্থটা কী দাঁড়াইলো, অর্থটা কিন্তু উদ্দেশ্যে দাঁড়াইলো, অর্থটা কী দাঁড়াইলো, উদ্দেশ্য দাঁড়াইলো। তার মানে যদি উদ্দেশ্য হয় তখন আমরা এই তিনটা জিনিস বসাবো, লুক ফরওয়ার্ড টু, উইথ এ আই টু, উইথ এ ভিউ টু, তিনটার অর্থ কিন্তু সেম। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমি যে রুলসটা পড়াইলাম এটা আমি 1 সেকেন্ডে তোমাদেরকে বোঝাই দিচ্ছি, যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, তবে কি বাদে, টু বাদে, কি বাদে, টু বাদে। তবে কিছু ব্যতিক্রমধর্মী টু আছে, সেই টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, যেমন সেগুলো হচ্ছে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এ আই টু, এবং হচ্ছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে কি, খারাপ কিছুতে আসক্ত। আর আমরা যে তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, উইথ এ আই টু, উইথ এ ভিউ টু, এই তিনটার পরেও ভার্বের সাথে আইএনজি হবে, তবে এই তিনটার অর্থটা হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে। আশা করি তোমরা এই রুলসটি খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো। ওকে ফাইন, এখন আমরা এটা তো তোমরা লিখে নাও, আমি হচ্ছে পরবর্তী রুলসে চলে যাব। কেমন, তোমরা বেশ ভালো হচ্ছে রেসপন্স করতেছো, এবং হচ্ছে মাঝে মাঝে আমাকে উৎসাহ দিতে পারো যে ক্লাস কেমন হচ্ছে, তাহলে আমার আরও ভালো লাগবে, হয়তো আরও ক্লাসটা ভালো নিতে পারবো ইনশাআল্লাহ। ওকে মাঝে মাঝে জানানি যে ক্লাস কেমন হচ্ছে, বা রুলসগুলো বুঝতে পারো কি না, বা যদি নাও বুঝতে পারো কোন জায়গায় বুঝতে পারো নাই সেটাও আমাকে জানাবা। কেমন, আমরা চাচ্ছি যে ক্লাসটা অনলাইন হলেও মোস্ট ইন্টারেক্টিভ হইতে, মানে হওয়ার জন্য। কেমন, ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার বলছে আফসানা ইসলাম বলছে ক্লিয়ার। ওকে ফাইন, দেখো আমি পরবর্তী রুলসটা লিখবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুলস। ওকে সবাই নোট করবা, ঠিক আছে, এটা সাধারণত বইতেও পাওয়া যায় না, তবে খেয়াল করো সবাই। এটা কি দেখো, লিখবা যে একই সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, কি বললাম বলো তো, একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, কি বললাম, একই সেন্টেন্সে যদি কয়টা ভার্ব থাকে, দুইটা ভার্ব থাকে। একই সেন্টেন্সে কয়টা ভার্ব থাকবে, দুইটি ভার্ব থাকবে। হ্যাঁ এই একই সেন্টেন্সে কয়টা ভার্ব থাকবে বলো তো, দুইটি ভার্ব থাকবে, দুইটি ভার্ব থাকবে। একই সেন্টেন্সে কয়টা ভার্ব থাকবে, দুইটি ভার্ব থাকবে। হ্যাঁ দুইটি ভার্ব থাকবে, এবং এই যে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটটা দ্বিতীয় ভার্বের সাথে থাকবে। ব্র্যাকেটটা আমি উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। একই সেন্টেন্সে কয়টা ভার্ব থাকবে, দুইটা ভার্ব থাকবে, ব্র্যাকেটটা দ্বিতীয় ভার্বের সাথে থাকবে, দ্বিতীয় ভার্বের সাথে থাকবে, ঠিক আছে, দ্বিতীয় ভার্বের সাথে থাকবে। ওকে ফাইন, এটাই কিন্তু রুল শেষ হয় না। দেখো একই সেন্টেন্সে কয়টা ভার্ব থাকবে, দুইটা ভার্ব থাকবে, এবং ব্র্যাকেটটা হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে থাকবে। এখন তোমরা আসল রুলসে দেখো, যদি উদ্দেশ্য বোঝায়, মানে ওই সেন্টেন্সটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, তখন হচ্ছে কি বোঝায় বলো তো, উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়। উদ্দেশ্য যদি বোঝায়, ঠিক আছে, উদ্দেশ্য যদি বোঝায় তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। কি বললাম বলো তো, যদি উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আর যদি
যদি উদ্দেশ্য না বোঝায়, কি বললাম বলো তো, উদ্দেশ্য যদি না বোঝায় তখন হবে ভার্বের সাথে আইএনজি, তখন হবে কি ভার্বের সাথে আইএনজি। আমরা মানে এক্সাম্পল দেখবো, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি রুলসটা আবার বলি। একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে এবং এই যে ব্র্যাকেটটা যদি পরবর্তী ভার্বের সাথে থাকে এবং সেই সেন্টেন্সটা যদি উদ্দেশ্য বোঝায় তখন হবে ভার্বের বেস ফর্ম, আর যদি উদ্দেশ্য না বোঝায় তখন হবে ভার্বের সাথে আইএনজি। ওকে, আমরা দুইটা সেন্টেন্স লেখার চেষ্টা করি, কেমন? আমরা হচ্ছে দুইটা সেন্টেন্স লিখি। আমি বললাম যে সরি, লিখলাম হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট। কি বললাম বলো তো, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট, ঠিক আছে, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এরপর লিখলাম হচ্ছে কি বলো তো, বাই বাই মনে করো টি শার্ট লিখলাম, আমি বাজারে গিয়ে একটা টি শার্ট কিনতে, মানে ওকে ফাইন। দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম ড্যাশ বায়া টি শার্ট। ওকে ফাইন, আমি আর একটা সেন্টেন্স লিখি। আমি লিখলাম যে আই স, আমি দেখেছিলাম কি বলো, আই স আ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, আমি একটি পাখি দেখেছিলাম। দেখে কি লিখলাম বলো তো, ফ্লাই। কি লিখলাম বলো তো, ফ্লাই। ওকে, ইন দা স্কাই, ইন দা স্কাই। কি লিখলাম বলো তো, আই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ বাই টি শার্ট, আর কি লিখলাম, আই স আ বার্ড ফ্লাই ইন দা স্কাই। আমি দুইটা বাক্য লিখলাম বলো তো, তাই না বলো তো? এখন আমি কি বললাম বলো তো, এই বাক্য দেখো, উপরের বাক্যটা দেখো, এই উপরের বাক্যটা দেখো, কয়টা ভার্ব? একটা ভার্ব দুইটা ভার্ব, একটা ভার্ব দুইটা ভার্ব, তার মানে কি একই বাক্যে দুইটি ভার্ব আছে। একই বাক্যে কয়টা ভার্ব আছে? দুইটি ভার্ব আছে। ব্র্যাকেটটা কোথায় বলো তো, ব্র্যাকেটটা দ্বিতীয় ভার্বের সাথে, ব্র্যাকেটটা দ্বিতীয় ভার্বের সাথে। আবার এইটা দেখো, কয়টা ভার্ব বলো তো, একটা ভার্ব দুইটা ভার্ব, ব্র্যাকেটটা কোথায়? দ্বিতীয় ভার্বের সাথে। এখন দেখো এই সেন্টেন্সে যদি উদ্দেশ্য বোঝায় তখন হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি উদ্দেশ্য না বোঝায় হবে ভার্বের সাথে আইএনজি। এখন তোমরা আনসার করো সবাই। শাবাশ, তোমরা তো বেশ অ্যাডভান্স। ওকে, আমি তো কমেন্ট দেখতেছিলাম না, বাট তোমরা হচ্ছে বেশ ভালোভাবে আনসার করতেছো, আমার খুবই ভালো লাগতেছে। ভেরি গুড, সবার উত্তর হচ্ছে, সবার উত্তর হচ্ছে। কারগুলো লিখছে টু বাই, ফ্লাইং ফ্লাইং। ওকে ফাইন, কেমনে হলো দেখো তো, আমি তোমাদেরকে কেমনে অ্যাকচুয়াল রিজনটা কি দেখো। আই ওয়েন্ট টু মার্কেট, ঠিক আছে, আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম একটি টি শার্ট কিনতে, তার মানে কি উদ্দেশ্য আছে, বাজারে গিয়েছিলাম টি শার্ট কিনতে, তার মানে কি আছে, উদ্দেশ্য আছে। যেহেতু উদ্দেশ্য আছে তখন এখানে কি হবে বলো তো, টু তারপর হচ্ছে বাই হবে, কি হবে, টু বাই হবে, কি হবে, টু বাই হবে। আই স আ বার্ড, তাহলে আমি দেখেছিলাম একটি পাখি ফ্লাইং ইন স্কাই, আকাশে উঠতে, তার মানে কি আমি একটা পাখি দেখছি আমার মতো করে, পাখিও পাখির মতো করে উঠছে, আমিও আমার মতো করে দেখছি, তার মানে কি উদ্দেশ্য নাই। যদি উদ্দেশ্য নাই তাহলে হবে ভার্বের সাথে আইএনজি হবে, কি হবে বলো তো, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সুন্দরভাবে, অনেকেই অনেক আনসার করতেছো, আমার খুবই ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা আরও অনেক ভালো ভালো জিনিস শিখবো আজকে, তোমরা একটু আমার সাথে থাকো জাস্ট, এবং আমার সাথে একটু কোঅপারেট করো। ওকে, আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় তৃতীয় রুলস নাম্বার চলে যাব, কেমন? আমরা হচ্ছে আমাদের পরবর্তী টপিকে চলে যাব, মানে পরবর্তী রুলসে চলে যাব। এটা তাড়াতাড়ি মুছে না কেন? ও, এখানে তো একটা বিষয় আছে, এই তো, সাবাস। ওকে ফাইন, দেখো আমরা হচ্ছে এই দেয়ারের ব্যবহারটা শিখবো। কিসের ব্যবহার শিখবো? দেয়ারের ব্যবহার শিখবো। ওকে, দেয়ার, THERE, দেয়ার। ওকে, এই দেয়ারের ব্যবহারটা শিখবো। মনে রাখো এই দেয়ারটা যখন আমরা শিখবো তখন এটার একটু মেকানিজমটা আমরা একটু শিখে নিই। দেখো দেয়ারের মানে হচ্ছে, এই দেয়ার যদি, আগে একটু আমার কথাটা শোনো, দেয়ার যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন এই দেয়ারটাকে বলা হয় ইন্টারডিক্টরি দেয়ার। ইন্টারেকশন পড়ছো না, সূচনা, তেমনি ইন্টারডিক্টরি দেয়ার বা সূচনা দেয়ার। কি বললাম বলো তো, সূচনা দেয়ার। এই দেয়ারটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে এবং একটা বাক্য তৈরি করে তখন এই দেয়ারটার মানে হচ্ছে ইন্টারডিক্টরি দেয়ার বা সূচনা দেয়ার, ইন্টারডিক্টরি দেয়ার বা সূচনা দেয়ার। ওকে, দেখো সূচনা দেয়ার, কি দেয়ার বলো তো, সূচনা দেয়ার। হ্যাঁ, সূচনা দেয়ার। ওকে, সূচনা দেয়ার, ফাইন। এখন খেয়াল করো এই দেয়ারটা যদি আমরা সেন্টেন্স তৈরি করি, আমি একটা
একটা সেন্টেন্স তোমাদেরকে বলার চেষ্টা করি। আমি বললাম যে আমার হাতের মধ্যে একটি কলম আছে। কি বললাম বলো তো? আমার হাতের মধ্যে একটি কলম আছে। এই বাক্যটা আমরা কীভাবে বলতে পারি? দ্য পেন, কি বললাম? দ্য পেন ইজ হয় ইন মাই হ্যান্ড, আমার হাতের মধ্যে। কলমটি হয় আমার হাতের মধ্যে। ওকে, কলমটি হয় আমার হাতের মধ্যে। ওকে, কলমটি হয় আমার হাতের মধ্যে। আচ্ছা, একজন লিখছে খুব লাগছে ক্লাসটা। আচ্ছা, সুস্মিতা দাস। ওকে, খুব কি লাগছে বলো, একটু বলে দাও যে কি খুব কি লাগছে। ওকে, কি বলছে দেখো, দেয়ার হচ্ছে কি সূচনা দেয়ার। ওকে, তার মানে আমার হাতের মধ্যে একটি কলম আছে, তার মানে কি দ্য পেন, কলমটি ইজ হয় ইন মাই হ্যান্ড, আমার হাতের মধ্যে কলমটি। তার মানে এই বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি। কি বললাম বলো তো? দ্য মাই পেন, ওকে, মাই পেন, আমার কলমটি ইজ হয়, আমার কলমটি ইজ হয় ইন, ইন মানে মধ্য, মাই হ্যান্ড, ইন মাই হ্যান্ড, আমার হাতের মধ্যে হয় আমার কলমটি। ঠিক আছে, দ্য পেন ইজ ইন মাই হ্যান্ড। ওকে, এই বাক্যটা আমরা যদি দেয়ার দিয়ে করতে চাই তাহলে কী হবে বলো তো? দেয়ার ইজ আ পেন, দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, ইন মাই হ্যান্ড, ইন মাই হ্যান্ড, দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড। ওকে, কী হয় বলো তো? একটি কলম আছে আমার হাতের মধ্যে। দেখো আমি কি এই যে দেয়ারটা লিখছি না, এই দেয়ারের মানে কি বলো তো? যেখানে, ওকে, বা সেখানে। কিন্তু আমি বললাম দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, আমার হাতের মধ্যে একটি কলম আছে। আমি কি দেয়ারের কোনো বাংলা সেখানে বা এখানে কিন্তু কিছু বলছি? বলি নাই। তার মানে এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি বা সূচনা দেয়ার। এই দেয়ারটা সেন্টেন্সটা শুরু করার জন্যই ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দেয়ারের কোনো অর্থ নাই। ওকে, এখন তোমাদের রুলস হচ্ছে কি জানো? এখন বলো, এই দেয়ার কি সাবজেক্ট? না, এই দেয়ার কিন্তু সাবজেক্টও না। সাবজেক্ট কি বলো তো? সাবজেক্ট হচ্ছে দ্য পে, এ পেন। সাবজেক্ট কি বলো তো? এ পেন। এই এ পেন এইটাই হচ্ছে কি সাবজেক্ট। এখন খেয়াল করো, এইখানে ভার্বটি, এইখানে ভার্বটি কীভাবে বুঝবে? এই যে সাবজেক্টটা, এইটা যদি সিঙ্গুলার হয়, এটা যদি কি হয়, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এইখানে ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। কিন্তু এইটা যদি হয় প্লুরাল, এটা যদি প্লুরাল হয়, এখানে ভার্বটা হবে কি বলো তো? এরকম ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, ওকে, ভালো লাগছে ক্লাস, ওকে, থ্যাংক ইউ। ওকে, তার মানে কি এ পেন, এ পেন মানে কি একটি কলম, সিঙ্গুলার। এই জন্য এখানে ভার্বটা কি হয়েছে? ভার্বটা ইউজ হয়েছে কি সিঙ্গুলার হয়েছে। কিন্তু আমি যদি এরকম বলতাম, আমি যদি এরকম বলতাম দেয়ার ড্যাশ, ঠিক আছে, দেয়ার ড্যাশ পেন্স, কি বললাম বলো তো? পেন্স। ওকে, তাহলে কি হবে বলো তো? এখানে কি হইতো বলো তো? আর কি হইতো? আর দেয়ার আর মেনি পেন্স, আর কি মানে মেনি লিখতে হয় আর কি মূলত। এটা তো জানো তোমরা, ডিটারমিনার ছাড়া লেখা যায় না আসলে অনেক সময়। যে দেয়ার আর মেনি পেন্স ইন মাই হ্যান্ড, আমার হাতের মধ্যে অনেকগুলো কলম আছে। তার মানে মূল কথা কি? মূল কথা হচ্ছে এই যে দেয়ার হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার বা সূচনা দেয়ার। এই দেয়ারের কোনো অর্থ নাই, একটা সেন্টেন্স তৈরি করার জন্য এই দেয়ারটা ব্যবহার করা হয়। এখন দেয়ারের পরে আমরা, দেয়ারের পরে এইখানে ভার্বটা কি বললাম বলো তো? এইখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে এইখানে নাউনটার উপরে। এই নাউনটা যদি হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। আশা করি তোমরা খুব ভালোভাবে এই রুলসটি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, আমি যদি এই বাক্যটা একটা বাক্য লিখি যে দেয়ার, আচ্ছা, দেয়ার আর অথবা ইজ, ঠিক আছে, দেয়ার আর অথবা ইজ, ঠিক আছে, আমি আ পন্ড, কি বললাম বলো তো? আ পন্ড, দেয়ার আর অথবা ইজ আ পন্ড ইন আওয়ার ভিলেজ, কি বললাম বলো তো? ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, তোমরা সবাই এইটার একটা আনসার করো তো। এখানে আর হবে মানে টোটাল বাক্যটাই লিখতে পারো যে দেয়ার আর নাকি ইজ আ পন্ড ইন আওয়ার ভিলেজ। ওকে, এটা কি হবে বলো তো? থ্যাংক ইউ, তোমরা যে উৎসাহ দাও এটা আসলে আমার কাছে ভালো লাগে। তখন এই যে সারাদিন যে 4-5টা ক্লাস নিলাম, আবার এখন ক্লাস নিচ্ছি, আবার পরে আর একটা ক্লাস নিব, তখন আসলে আমার ক্লান্তি লাগে না। এই 2-1টা বাক্য ওকে আমাকে অনেক উৎসাহ দেয়। ঠিক আছে, ওকে, সো অনেকে বলছে যে এটা আরেকবার বোঝাও। দেখো আমি আবার বলি, দেখো এই দেয়ার হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে তখন সেই দেয়ারে আসলে কি নাই, কোনো অর্থ নাই। এই দেয়ারটাকে বলা হয় সূচনা দেয়ার কিংবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারটার কোনো কি নাই, অর্থ নাই। ওকে, আমি একটা বাক্য লিখলাম দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, কি আমার হাতের মধ্যে একটি কলম আছে। এই দেয়ারের কোনো অর্থ নাই, আমার হাতের মধ্যে একটি কলম আছে, আমি কিন্তু দেয়ারের সেখানে কিছু বলি নাই, তাই না? এখন এখানে দেখো এইখানে যে নাউনটা, তাই না বলো তো? এইখানে যে নাউন আছে না, এইখানে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তোমরা হচ্ছে উপরে একটু দেখো তো, দেয়ার যে পন্ড ইন মাই হচ্ছে, ভেরি গুড ভেরি গুড। অনেকেই হচ্ছে ইজ বলছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই উত্তরটা দিয়েছো, আশা করি তোমরা এই রুলসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে ফাইন, আমরা পরবর্তী রুলসে যাব। ওকে,
আচ্ছা, পরবর্তী রুলসের মানেটা হচ্ছে দেখো যে সবাই একটু হচ্ছে পরবর্তী রুলসে দেখি যে আমার সাথে একটু তোমরা একটু বলো যে এমন কিছু শব্দ আছে, কি বললাম বলো তো, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে প্লুরালের মতো আসলে তারা সিঙ্গুলার। কি বললাম বলো তো, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে প্লুরালের মতো, মানে দেখতে দারোগার মতো, আসলে তার কি বলো তো সিঙ্গুলার। দেখতে কি বা দারোগার মতো, ঠিক আছে। পন্ড মানে হচ্ছে পুকুর, পন্ড মানে হচ্ছে কি পুকুর। দেয়ার ইজ এ পন্ড ইন মাই ভিলেজ, মানে কি আমাদের গ্রামে একটি পুকুর আছে। পন্ড মানে কি পুকুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এইরকম কিছু শব্দ আমরা লিখি। কি বললাম তো, ম্যাথমেটিক্স। কি বললাম বলো তো, ম্যাথমেটিক্স। ওকে, ম্যাথমেটিক্স। দেখো এখানে শেষে কি আছে, এস আছে। দেখতে কি বলতো, দেখতে হচ্ছে প্লুরাল, আসলে কিন্তু তারা কি বলতো সিঙ্গুলার। নিউজ মানে কি, এরপর হচ্ছে পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্স। ওকে, নিউজ, পলিটিক্স। এরপর হইতে পারে কি বলতো, এরপর ওয়েজেস। কি বললাম বলতো, ওয়েজেস। ওকে, ওয়েজেস। ওকে, তার মানে কি ম্যাথমেটিক্স, নিউজ, পলিটিক্স, ওয়েজেস। এরপর হইতে কি পারে, ইথিক্স। কি হইতে পারে বলতো, ইথিক্স হইতে পারে। হ্যাঁ, ইথিক্স। এরপর হচ্ছে কি হতে পারে, নিউজ পেপার বা ইকোনমিক্স। হ্যাঁ, এরপর হচ্ছে কি হতে পারে, ইকোনমিক্স। ওকে, ইকোনমিক্স। তার মানে কি দেখো এই যে ম্যাথমেটিক্স, বাকিগুলো তুমি একটু দেখে নিও। আমি এই করে লিখলাম যে ম্যাথমেটিক্স, নিউজ, পলিটিক্স, ওয়েজেস, ইথিক্স, ইকোনমিক্স। এই শব্দগুলা দেখতে প্লুরাল মনে হইলেও আসলে তারা কি সিঙ্গুলার। যেহেতু তারা সিঙ্গুলার, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই কি বসবে বলতো, সেই ভার্বটা অবশ্যই হচ্ছে কি বসবে, সিঙ্গুলার বসবে। সেই ভার্বটা অবশ্যই তারা সিঙ্গুলার বসবে। সেই ভার্বটা থ্যাংক ইউ। এই যে শেখ মারুফ লিখছে এমন কিছু শব্দ আছে দেখতে প্লুরাল মনে হইলেও আসলে তারা। ওকে, হার্ড কিছু বুঝাবো ইনশাল্লাহ, সামনে আসতেছি। ওকে, ফাইন। তাহলে এই শব্দগুলো দেখতে কি বলতো, এই শব্দগুলো দেখতে প্লুরাল মনে হলেও আসলে তারা কি বলতো সিঙ্গুলার। ওকে, যদি বলা হয় যে আমি বললাম যে এই যে ম্যাথমেটিক্স, হ্যাঁ কি বললাম বলতো, ম্যাথমেটিক্স। হ্যাঁ, ম্যাথমেটিক্স। আচ্ছা, ইজ নাকি আর মাই, ঠিক আছে, ফেভারিট সাবজেক্ট বলো তো, এটা কি হবে, ম্যাথমেটিক্স ইজ নাকি আর। আচ্ছা, আমি যদি বলি যে হচ্ছে নিউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, নিউজ। ওকে, আচ্ছা, ইজ হবে নাকি আর হবে, আর। ভেরি ইম্পর্টেন্ট, কি বললাম বলো তো, ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আচ্ছা, আমি দুইটা বাক্য লিখলাম, ম্যাথমেটিক্স ইজ নাকি আর মাই ফেভারিট সাবজেক্ট। আর কি লিখলাম যে নিউজ, ওকে, ইজ নাকি আর, ঠিক আছে, নিউজ ইজ নাকি আর, ভেরি ইম্পর্টেন্ট কি হবে বলো তো, ইজ নাকি আর, ঠিক আছে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, আফসানা ইসলাম লিখছে সবার আগে, ওখানে আরও লিখছে, অনেক আগে লিখছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, বৃষ্টি হারদার বলে। আচ্ছা, নিউজটা কী হবে বলো তো, তার মানে এটা হবে কি ইজ হবে, এটা কী হবে ইজ হবে, কারণ কি দেখতে সিঙ্গুলার মনে হলো আসলে তারা প্লুরাল, আসলে তারা কি বলো তো প্লুরাল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। এরপরে ম্যাথমেটিক্স ইজ, নিউজ ইজ। থ্যাংক ইউ, অনেকেই সুন্দরভাবে অ্যান্সার করছে। আমি অনেক আসলে থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান, যে আসলে তোমরা অনেক বেশি কী করতেছো, ক্লাসটা করতেছো এবং মানে এনজয় করতেছো। হ্যাঁ, আমি মনে করি এনজয় করতেছো। আচ্ছা, দেখো আমি পরবর্তী রুলসটা একটু যাবো, আমরা একটু কঠিনের দিকে যাবো, সমস্যা নাই। আমরা কঠিন এবং সহজ আমরা এগুলো মিলেমিশে শিখবো, এবং অনেকের কাছে সহজ মনে হলো এটা আসলে অনেকের কাছে কঠিন হতে পারে। ওকে, আমরা আসলে বুঝি, দেখছেন। সেটা হচ্ছে যে দেখো কোনো সংখ্যা দ্বারা, দেখো কি বললাম বলো তো, কোনো সংখ্যা বা শব্দ দ্বারা, কোনো, ঠিক আছে, কোনো সংখ্যা বা শব্দ দ্বারা বা কোনো সংখ্যা দ্বারাই লেখো, কোনো সংখ্যা দ্বারা যদি হচ্ছে দৈর্ঘ্য, কি বললাম বলো তো, দৈর্ঘ্য বা পরিমাণ বোঝায়, দৈর্ঘ্য বা কোনো সংখ্যা দ্বারা যদি দৈর্ঘ্য বা পরিমাণ বোঝায়, ঠিক আছে, পরিমাণ বোঝায়, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার বসবে, অবশ্যই কি বসবে, সিঙ্গুলার বসবে, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বারা, আমি উদাহরণ দিলে আবার বুঝবো, কোনো একটা সংখ্যা দ্বারা যদি দৈর্ঘ্য বোঝায় কিংবা পরিমাণ বোঝায়, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে, অবশ্যই কি বসবে, সিঙ্গুলার হবে। ওকে, বারবার বলতেছি অবশ্যই কি বসবে, সিঙ্গুলার হবে। ওকে, আমি বললাম হচ্ছে 20 কিলোমিটার্স, কি বললাম বলো তো, 20 কিলোমিটার্স। হ্যাঁ, সরি, 20 কিলোমিটার্স। হ্যাঁ, 20 কিলোমিটার্স, কি বললাম বলো তো, 20 কিলোমিটার্স। আচ্ছা, ইজ নাকি আর, লং ডিস্টেন্স। ওকে,
20 কিলোমিটার্স ইজ নাকি আর লং ডিস্টেন্স, হ্যাভ এ লুক এভরিওয়ান। যে কি বলছি, কোনো সংখ্যা দ্বারা, তার মানে কি বলতো, এই যে সংখ্যা 20 কি সংখ্যা না বলতো, তা কোনো সংখ্যা দ্বারা যদি দৈর্ঘ্য, এখানে এই যে 20 কিলোমিটার কি দৈর্ঘ্য বুঝাইছে না বলতো, তা কোনো সংখ্যা দ্বারা যদি দৈর্ঘ্য বা পরিমাণ বোঝায়, পরিমাণও যদি বোঝায় কিংবা দৈর্ঘ্য যদি বোঝায়, তখন তার ভার্বটা কি হবে বলতো, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কি হবে বলতো, সিঙ্গুলার হবে, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। হ্যাঁ, তার মানে 20 কিলোমিটার্স। এখন দেখো, তোমাদের কাছে মনে হইতে পারে ভাই 20 তো প্লুরাল, আবার কিলোমিটার্সের সাথে কি আছে, এসও আছে, তার মানে কি এটা অবশ্যই মনে হয় প্লুরাল, তার মানে আমরা ভার্বটা এস দিব না। এখানেই মানুষটা ভুল করে। তাহলে 10 কিলোমিটার্স কি হবে, ইজ আ লং ডিস্টেন্স। কি হবে বলতো, ইজ আ লং ডিস্টেন্স। 20 কিলোমিটার ইজ আ লং ডিস্টেন্স। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এরপরে খেয়াল করো, আমি বললাম যে আমি বললাম 10, কি বললাম বলতো, 10 কিলোগ্রাম, 10 কিলোগ্রাম, 10 কিলোগ্রাম রাইস, 10 কিলোগ্রাম রাইস। ওকে, আচ্ছা বলো তো এখানে ইজ হবে নাকি আর, মনে করো নিডেড, নিডেড ইন আওয়ার ফ্যামিলি, ইন আওয়ার ফ্যামিলি, ইন আওয়ার ফ্যামিলি। দেখো 10 কিলোমিটার্স রাইস, ইজ নাকি আর, ইজ নাকি আর, সবাই একটু বলো তো কী হবে এটা বলো তো। 10 কিলোমিটার্স, ওকে 10 কিলোমিটার্স কী হবে, 10 কিলোমিটার রাইস, ওকে সো 10 কিলোগ্রাম, সরি ফর দ্যাট। ওকে 10 কিলোগ্রাম মানে কি 10 কেজি চাল, ইজ হবে নাকি আর হবে, নিডেড ইন আওয়ার ফ্যামিলি ইন আ উইক, মানে এক সপ্তাহে আমাদের ফ্যামিলিতে 10 কেজি চাল লাগে। এটা কি সিঙ্গুলার, এটা কী হবে বলো তো, ইজ হবে। 10 কিলোমিটার্স রাইস ইজ নিডেড ইন আওয়ার ফ্যামিলি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই তো সাবাস। তার মানে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, যে কোনো সংখ্যা দ্বারা যদি দৈর্ঘ্য কিংবা পরিমাণ বোঝায়, তখন সেটা দেখতে আসলে প্লুরালের মতো ভাইব আসলেও আসলে তারা কি সিঙ্গুলার হবে, আসলে তারা কি বলতো সিঙ্গুলার হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে আমরা হচ্ছে শিখবো যে এমন কিছু নাউন আছে, কি বললাম বলো তো, এমন কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার মনে হইলো আসলে তারা প্লুরাল। কি বললাম, এমন কিছু নাউন আছে যেগুলো দেখতে কি বলতো সিঙ্গুলার। একটা হচ্ছে কি ক্যাটেল, ক্যাটেল, ক্যাটেল মানে কি গবাদি পশু। আচ্ছা তোমরা বলো এই ক্যাটেলটা কোন নাউন, এটা একটু তোমরা বলো, ফাঁকে বলো। হ্যাঁ, ক্যাটেলটা কোন নাউন। থ্যাংক ইউ, ক্লিয়ার বলেছে অবশ্যই সবাই। ওকে, সবাই আমাকে বলো তো ক্যাটেলটা কোন নাউন। ক্যাটেল, তারপর হচ্ছে পিপল, ক্যাটেল পিপল, তারপর হচ্ছে জেন্ট্রি। কি বললাম বলো তো, জেন্ট্রি। ক্যাটেল পিপল জেন্ট্রি। তারপর হচ্ছে কি বললাম বলো তো, দ্য ব্রেভ। কি বললাম বলো তো, দ্য ব্রেভ, BRAV, দ্য ব্রেভ। এরপর হইতে পারে কি দ্য রিচ। কি হইতে পারে বলো তো, দ্য রিচ। এরপর কি হইতে পারে দ্য পুর। কি বললাম বলো তো, দ্য পুর। এখন খেয়াল করো, এই যে দ্য ব্রেভ, দ্য ব্রেভ মানে সাহসী। আমাদের কাছে মনে হইতে পারে এগুলা কি, এগুলো দেখতে কি বলতো, দেখতে হলো সিঙ্গুলার, আসলে তারা প্লুরাল। ওকে, আসলে তারা কি প্লুরাল নাউন, তারা কি বলতো প্লুরাল নাউন, আসলে তারা কি নাউন বলতো, প্লুরাল নাউন, আসলে তারা প্লুরাল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন বলেছে কি, কোনটার কথা, আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো বোঝায়, থ্যাংক ইউ। ওকে, একজন লিখছে রাহানা আক্তার, ভাইয়া খুব ভালো বোঝায়, থ্যাংক ইউ রাহানা। আসলে ইন্সপিরেশনমূলক ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই হার্ট অ্যাকচুয়ালি টু টেক এ ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কী বলছে দেখো, এই যে ক্যাটেল পিপল জেন্ট্রি, দ্য ব্রেভ, দ্য রিচ, দ্য পুর, এই শব্দগুলা দেখতে সিঙ্গুলার মনে হইলেও আসলে তারা কি বলতো, আসলে তারা প্লুরাল। এখন যেহেতু প্লুরাল, এই যে প্লুরাল নাউন, এরপরে যে ভার্বটা বসবে, কি বললাম বলতো, এরপরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা অবশ্যই হবে কি বলতো, অবশ্যই প্লুরাল হবে। এবার ভার্বটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। এই ভার্বটা কি হবে বলতো, প্লুরাল হবে। ওকে ওকে, আমি একটা বাক্য লিখলাম, আমি লিখলাম হচ্ছে দ্য পিপল। কি বললাম বলতো, দ্য পিপল আর, ঠিক আছে, আর। ওকে, গোয়িং, আচ্ছা আর নাকি ইজ। ওকে, দ্য পিপল আর গোয়িং টু ফিশিং, গোয়িং টু ফিশিং। ফিশিং মানে মাছ ধরতে যায়, অর্থাৎ পিপল লোকজন, আর নাকি ইজ গোয়িং টু ফিশিং, অর্থাৎ লোকজন মাছ ধরতে যাচ্ছে। ঠিক আছে, আর গোয়িং মানে কি যাচ্ছে, অথবা ইজ। আচ্ছা কী হবে বলো তো, তোমরা তো অবশ্যই পারবা, আর হবে। অনেকেই বলছে আর হবে, এটা তোমরা সবাই জানি আর হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আর একটা কনসেপ্ট আমি বলি। তার মানে এই যে পিপল, ক্যাটেল এবং জেন্ট্রি, জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়, আর ক্যাটেল মানে কি গবাদি পশু, এটা হচ্ছে কালেকটিভ নাউন, ওকে ওকে। আর পিপল তো মানে পিপল। ওকে ফাইন। এবার খেয়াল করো, তোমাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো। এইখানে দেখো, এই যে ব্রেভ, রিচ এবং পুর, কি বললাম বলো তো, ব্রেভ,
রিচ এবং পুর, ব্রেভ, রিচ এবং পুর, এই শব্দগুলোর দিকে তাকাও। এগুলো কি বলতো? এই রিচ, পুর, এগুলো কি কোনো জিনিসের অবস্থা বা গুণ বুঝাইছে না? তার মানে কি এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো কি সবাই, এই যে ব্রেভ এবং রিচ এবং পুর, এগুলো কি আলাদা আলাদা অ্যাডজেক্টিভ। ওকে, আলাদা আলাদা কি বলতো? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন তোমরা মনে রাখবা এই অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের, মানে অ্যাডজেক্টিভ একাকী, মানে একা একা অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে না। ওকে, কি বললাম আমি কখনো লিখতে পারবো না রিচ, রিচ দিয়া মানে রিচ আর নট হ্যাপি বা রিচ, অর্থাৎ এই রিচ তো শুধুমাত্র অ্যাডজেক্টিভ। এখন এই রিচ একা একা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারবে না। ঠিক আছে, রিচ একা একা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না, রিচ একা একা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারবে না। ওকে, কিন্তু এই যে অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, কি বললাম বলো তো? অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, ক্যাটস আর গোয়িং টু ফিশিং, ক্যাটস আর গোয়িং টু ফিশিং, কিছু কিছু অ্যাডজেক্টিভ প্লুরাল হয়। ওকে, খেয়াল করো কি বললাম বলো তো? এই যে অ্যাডজেক্টিভের আগে কি বসাইছি? দা বসিয়েছি। অ্যাডজেক্টিভের আগে কি বসাইছি? দা বসিয়েছি। অ্যাডজেক্টিভের আগে কি বসিয়েছি? দা বসিয়েছি। এখন অ্যাডজেক্টিভের আগে যদি দা বসি, তখন আর সেটা অ্যাডজেক্টিভ নাই, এটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। এটা কি হয়ে গেছে? প্লুরাল কমন নাউন। তার মানে দ্য রিচ মানে ধনী না, ধনীরা। দ্য ব্রেভ মানে কি? সাহসী না, সাহসীরা। তারপরে হচ্ছে দ্য পুর মানে গরিব না, গরিবেরা। অর্থাৎ প্লুরাল কমন নাউন হয়ে গেছে। আর আমরা জানি কি, যদি নাউনটি প্লুরাল হয়ে যায়, তখন এরপরে ভার্বটা কি বসবে বলো তো? ভার্বটা কি বসবে? ভার্বটা হচ্ছে প্লুরাল বসবে। ভার্বটা কি বসবে? প্লুরাল বসবে। ওকে, এই জন্য আমরা যদি লিখি, আমরা যদি হচ্ছে এরকম লেখার চেষ্টা করি, দ্য রিচ, কি বললাম বলো তো? দ্য রিচ। আচ্ছা বলো তো, আর হবে আর নাকি ইজ? ঠিক আছে, অলওয়েজ কি লিখতে পারি? আনহ্যাপি লিখি। ধনীরা সবসময় কি, তোমরা যারা ধনী আছো আবার রাগ করো না। হ্যাঁ, দ্য রিচ আর নাকি ইজ অলওয়েজ আনহ্যাপি, এটা কি হবে বলো তো? এটা কি হবে? দ্য রিচ আর হবে। থ্যাংক ইউ। এই যে রানা সবার একদম মানে কি পরিমাণ ইন্টারেক্টিভ, আমি লেখার সাথে সাথে উত্তর করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য রিচ, যারা যারা কমেন্ট করতেছো দ্রুত, আমি থ্যাংক ইউ তোমাদেরকে অনেক বেশি। ওকে, দ্য রিচ আর আর হবে, কী হবে বলো তো? আর হবে। কারণ কি বলো তো? এই রিচটা তখন এখন কিন্তু আর অ্যাডজেক্টিভ না, এটা হয়ে গেছে কি প্লুরাল কমন নাউন হয়ে গেছে। ওকে ফাইন, আশা করি তোমরা এই রুলসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এরপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সবাই একটু লিখো আমার সাথে। লিখো ইচ, কি লিখো বলো তো? ইচ। এবার লেখো এভরি, ইচ এভরি, ইচ এভরি। এরপর লেখো আই দেয়ার, আই দেয়ার। এরপর লেখা হচ্ছে নো বা নাই দেয়ার। ওকে, লেখো এর করে লেখো যে ইচ এভরি, আই দেয়ার, নাই দেয়ার। মনে রাখবা এই শব্দগুলা, আমার কথাটা খুব ভালোভাবে শুনবা। এই শব্দগুলা জন্মগতভাবে বংশগতভাবে সিঙ্গুলার। কি বললাম বলো তো? এই শব্দগুলা জন্মগতভাবে বংশগতভাবে সিঙ্গুলার। এরপরে দেখো, এখন দেখো এরপরে যদি কোনো নাউন বসে, কি বললাম বলো তো? এরপরে যদি কোনো নাউন বসে, সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার বসবে। এরপরে যদি কোনো নাউন বসে, সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার বসবে। ঠিক আছে, এরপরে যদি কোনো ভার বসে, কি বসে বলো তো? এরপরে যদি কোনো ভার বসে, সেই ভার্বটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার বসবে। ওকে, তাহলে আমি আবার বলি যে ইচ এভরি, আই দেয়ার, নাই দেয়ার। এক মিনিট। সবাই এটা খেয়াল করো, ইচ এভরি, আই দেয়ার এবং নো, এগুলো কি বংশগতভাবে এবং জন্মগতভাবে কি ওরা সিঙ্গুলার। এরপরে যদি কোনো নাউন বসে, সেই নাউনটাও সিঙ্গুলার হবে। এরপর যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটা হবে কি বলতো? সিঙ্গুলার হবে। সেই ভার্বটা হবে কি? সিঙ্গুলার। হ্যাঁ, নাইদার সিঙ্গুলার। থ্যাংক ইউ। এই যে মাহিমা, নাইদার হচ্ছে সিঙ্গুলার হবে। ওকে, সিঙ্গুলার ওয়ার্ডস ইজ, থ্যাংক ইউ। ওকে ফাইন। আচ্ছা আমি যদি লিখি, দেখো আচ্ছা সবাই একটু লেখো তো ইচ, কি বললাম বলো তো? ইচ। ওকে, ইচ। আচ্ছা এখানে কি বয় হবে নাকি বয়েস হবে? কী হবে এখানে বলো তো? ইচ, এটা লেখো ইচ বয় নাকি বয়েস। আচ্ছা এরপরে দেখো আমি বললাম হচ্ছে গেট, কি বললাম বলো তো? গেট অথবা গেটস। কি বললাম বলো তো? গেটস অথবা গেটস। আ প্রাইজ, আ কি বলো তো? প্রাইজ। ওকে, এখন কি করো? ইচ বয় নাকি বয়েস, তারপর হচ্ছে গেট নাকি গেটস, আ প্রাইজ। ওকে, তোমরা হচ্ছে সবাই একটু আনসার করো তো, ইচ বয় নাকি বয়েস, গেট নাকি গেটস।
প্রাইজ। এবার যদি বলা হয়, আমি একটা বাক্য লিখলাম যে নো গার্ল, কি বললাম বলো তো, নো গার্ল হ্যাজ নাকি হ্যাভ কাম ইন দ্য ক্লাস, ঠিক আছে, কাম টু দ্য ক্লাস, কাম ইন দ্য রুম, ওকে, কাম ইন দ্য রুম দিয়েই, কাম ইন দ্য রুম, ওকে। খেয়াল করো যে নো গার্ল হ্যাজ নাকি হ্যাভ কাম ইন দ্য রুম, এটা কি হবে বলো তো? এই দুইটা আনসার করো তো সবাই। বয় এবং গেট হবে, বয় এবং গেট হবে। আচ্ছা গেট বলতেছো তোমরা, ওকে, সবার উত্তরটি ভুল হচ্ছে। বয় ঠিক আছে, বয়টা ঠিক আছে, ইচ বয়, কারণ কি ইচের পরে কি হবে সিঙ্গুলার নাউন, তার মানে বয় ঠিক আছে। কিন্তু দেখো তার মানে কি ইচ বয় প্রত্যেক বালক, এটা কি হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কিন্তু এটা পড়াইছিলাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি হবে এস বা ইয়েস হবে, তার মানে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ভার্বের সাথে ইয়েস হবে। তোমরা অনেকেই মনে করছো এই যে গেটটা মনে হয় সিঙ্গুলার নাউন, নো মানে সিঙ্গুলার ভার্ব না, এই গেটসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, বুঝতেছো? আর গেটটা হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে। তার ইচ বয়, ঠিক আছে, ইচ বয় এখানে হবে গেটস আ প্রাইজ, গেটস আ প্রাইজ, তার মানে কি প্রত্যেক বালকই একটি করে প্রাইজ পেয়েছে, ঠিক আছে। নো গার্ল হ্যাজ কাম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি সঠিক বলছি, হ্যাঁ বৃষ্টি দাদা বলতেছো সঠিক। আচ্ছা সঠিক যদি বলো তাহলে তো অনেক, হ্যাঁ অনেকেই সঠিক বলেছো, থ্যাংক ইউ। আচ্ছা নো গার্ল হ্যাজ হবে, কারণ কি বলতো এই নো এর পরে কি, নো এর পরে একটা নাউনটা হবে, কি নাউনটা হচ্ছে সিঙ্গুলার হয়েছে, নাউনটা সিঙ্গুলার হয়েছে এবং এরপরে ভার্বটা কি হবে, এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, ওকে। আশা করি তোমরা এইটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, ওকে। তার মানে হচ্ছে আমরা এই রুলসটা আবার একবার তোমাদেরকে বলি, জ্ঞাতার্থে আবার বলি যে ইচ এভরি আইদার নো এবং নাইদার হতে পারে, এইগুলো হচ্ছে জন্মগতভাবে এবং বংশগতভাবে অবশ্যই তারা সিঙ্গুলার হবে। এরপরে যদি কোনো নাউন বসে সেই নাউনটাও হবে সিঙ্গুলার, ঠিক আছে। এরপর যদি কোনো নাউন বসে সেই নাউনটা হবে সিঙ্গুলার, এরপর যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা হবে সিঙ্গুলার, ওকে ফাইন। এখন তোমাদেরকে একটা কোশ্চেন আছে, সেটা আমি যদি বলি এরকম যে ইচ 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 বয় অ্যান্ড ইচ গার্ল, গার্ল, এখন বলো এখানে কি গেট হবে নাকি গেটস হবে, মানে কি এটা কি গেটস আ প্রাইজ, ওকে, সরি প্রাইজ, হ্যাঁ প্রাইজ, ঠিক আছে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল গেট নাকি গেটস, গেট নাকি গেটস, ওকে, আ প্রাইজ। এখন তোমরা একটু বলো তো, ঠিক আছে, এই শেষেরটা, ওকে। সবাই শেষেরটা সবাই একটু বাক্যটা লিখে বইলো, হ্যাঁ আমি তাহলে বুঝতে পারবো না। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা কি গেট হবে নাকি গেটস হবে, হ্যাঁ। আমি তো বুঝতে পারি, আমি একটু বড় করে লিখবো, আচ্ছা ঠিক আছে লিখবো, হ্যাঁ। বয় ইচ বয় গেট হবে, গেট গেট গেট। আচ্ছা আচ্ছা ফারিয়ার, আমি একটু বড় করে লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ওকে। দেখো তোমরা আসলে অনেকেই ইচ পয়েন্ট গেটস প্রাইজ, একজনে আরিশা ইবনাথ, ঠিক আছে, শুধুমাত্র আরিশা ইবনাথের উত্তরটি সঠিক হয়েছে, গেটস বলছে, ওকে ওকে। তাছাড়া সবার উত্তরটি ভুল হয়েছে, ওকে। আচ্ছা কেন ভুল হয়েছে আমি বলি, দেখো যে আমি বললাম ইচ বয় প্রত্যেক বালক অ্যান্ড ইচ গার্ল প্রত্যেক বালিকা গেটস আ প্রাইজ একটি পুরস্কার পেয়েছে বা পায়, ওকে। এখন খেয়াল করো যে এইখানে প্রত্যেক বালকে পাইছে আর প্রত্যেক মেয়েরা পাইছে, কিন্তু প্রত্যেককেই আলাদা আলাদা পাইছে, তার মানে কি প্রত্যেককেই আলাদা আলাদা বলেছে, তার মানে কি প্রত্যেক সিঙ্গুলার নাম্বার। এখন এই অ্যান দ্বারা যুক্ত হওয়ার পরেও তারা প্রত্যেকে আলাদা আলাদা, এটাই হচ্ছে মেকানিজম, এটাই হচ্ছে রুলস, যে এই যে ইচ বয় এবং ইচ গার্ল অ্যান দ্বারা যুক্ত হওয়ার পরেও এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, দিস ইজ দ্য রুলস, বুঝতে পারছো তো সবাই, যে এইখানে ইচ বয় এবং ইচ গার্ল অর্থাৎ এইটা অ্যান দ্বারা যুক্ত হওয়ার পরেও এটা হবে কি বলতো সিঙ্গুলার হবে, কী হবে বলতো সিঙ্গুলার হবে, ওকে। আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, ওকে। হ্যাঁ উর্মি বলছে, এমএসটি উর্মি, আমিও গেটস বলছি, হ্যাঁ যারা যারা গেটস বলছে তারা তো অসাধারণ, ওকে, আর যারা না বলছে তারাও অসাধারণ, সমস্যা নেই, একটা ভুল হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে এই রুলসটা আবার আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আর বলার দরকার হবে না, ওকে ওকে। আমরা আরেকটা রুলস শিখবো, দেখো সবাই একটু দেখো তো, আমি বললাম ক্যান নট, বাট কি বললাম বলো তো, ক্যান নট, ওকে, ক্যান নট বাট, আর একটা বাক্য লিখলাম হচ্ছে
ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। ওকে, দেখো ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প। ক্যান নট বাট আশা করি আমার লেখা এখন বোঝা যাচ্ছে তোমাদের কাছে, তাই না? আমি লিখলাম হচ্ছে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, মনে রাখবা, ঠিক আছে? মনে রাখবা। স্যার আমার কমেন্ট, স্যার লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, কী করবো বলো? আমি তো একটু বড়ই লিখি। এই যে এখন তো আমি তো মোবাইল দিয়ে দেখতেছি, তা আমার এখানে তো বোঝা যাচ্ছে, তোমার এখানে কেন বোঝা যাচ্ছে না? কী রে, এমনটা আসে না কেন? ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখো তোমাদেরকে বলি ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প। সরি, একটুখানি আমি ইয়ার জন্য টেকনিক্যাল ডিস্টার্ব হয়েছে। আচ্ছা দেখো কি বললাম, ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প। এই যে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, এটার মানে হচ্ছে কি জানো? এটার মানে হচ্ছে কোনো কিছু না করে পারি না। কি বললাম বলো তো? কোনো কিছু বলো তো, কোনো কিছু না করে পারি না, কোনো কিছু না করে পারি না, কোনো কিছু না করে পারি না। ওকে, তার মানে কি আমরা কি বুঝলাম? ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, এটার মানে হচ্ছে কি কোনো কিছু না করে পারি না। যেমন একজন মানুষ মনে করো আমার সামনে বসে জোকস বলছে, তখন আমি বলবো যে আমি না হেসে পারি না, আমি না হেসে পারি না। ওকে, তারপর হচ্ছে মনে করো আমি বাইরে যেতে চাচ্ছি, তারপর আমি বললাম যে আমি ইংরেজিতে কথা না বলে পারি না, মানে আমাকে বলতেই হবে, আমি ইংরেজি শিখতেই হবে, এই জন্য বললাম কি আমি ইংরেজিতে কথা না বলে পারি না। ওকে, বা না হেসে পারলাম না, বা না হেসে পারি না। ওকে, দেখো তোমরা একটু সবাই দেখো, অনেকেই স্ট্রাকচারটা লিখে দিছে। ওকে, হ্যাঁ, যারা বুঝতে পারছেন না তাদের। এখন দেখো রুলসটা হচ্ছে কি জানো? রুলসটা হচ্ছে এই যে বাট আছে না, এই বাটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। বাটের পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে বাটের পরে। অর্থাৎ যদি এর ক্যান নট বাট থাকে, তখন সেই বাটের পরে ভার্বের কি বসবে? বেস ফর্ম বসবে। আর যদি হেল্প থাকে, কি থাকে? হেল্প থাকে, তখন কি হবে বলতো? ভার্বের সাথে আইএনজি বসবে। কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে? আমি যদি একটা বাক্য লিখি যে আই, কি বললাম বলতো? আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট, এরপর লিখলাম হচ্ছে স্পিক, স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ, আই ক্যান নট বাট স্পিক ইংলিশ। ওকে, আই ক্যান নট বাট স্পিক ইংলিশ। আবার লিখলাম যে আই ক্যান নট হেল্প, লিখলাম কি বললাম বলুন তো? হেল্প, হেল্প লিখলাম, এখানেও লিখলাম স্পিক। এখন তোমরা এই দুইটার উত্তর লেখো তো, স্পিক এবার ইংলিশ। ওকে, সবাই উত্তর লেখো তো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওকে, খেয়াল করো, আই ক্যান নট বাট স্পিক ইংলিশ। ওকে, আর এটা কি লিখলাম? আই ক্যান নট হেল্প স্পিক ইংলিশ। ওকে, এই দুইটার উত্তর লেখো তো তোমরা সবাই একটু। আই ক্যান নট বাট স্পিক ইংলিশ আর আই ক্যান নট হেল্প স্পিকিং ইংলিশ। সবার আগে হচ্ছে উত্তর দিয়েছে নৌশিন, নৌশিন। ওকে, এরপর আফসানা ইসলাম দিয়েছে, আরিশা দিয়েছে, থ্যাংক ইউ। তার মানে কি ক্যান নট বাটের পরে স্পিক হবে, ভার্বের বেস ফর্ম বসবে। এই যে তোমরা দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি বাট থাকে তখন হবে ভার্বের বেস ফর্ম, আর যদি হেল্প থাকে তখন হবে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, ফাইন। এখন আমরা একটু পরবর্তী আরেকটা রুলসে যাব। দেখো, ওকে, দেখো আমরা একটু লাল কারি নেই, আচ্ছা একটু বড় করে নিই। হ্যাঁ, আচ্ছা সবাই একটুখানি খেয়াল করো, স্পিকিং এবং স্পিকিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বললাম হচ্ছে হোয়াইল, আমরা কি নিয়ে আলোচনা করব? হোয়াইল। ঠিক আছে, আমরা হচ্ছে একটু হোয়াইল নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, হোয়াইলটা কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হোয়াইল কি বললাম বলো তো? হোয়াইল। ওকে, হোয়াইল। দেখো হোয়াইল মানে হলো যখন। কি বললাম বলো তো? হোয়াইল মানে হলো যখন। হোয়াইল মানে কি বলো তো? যখন। ঠিক আছে, এখানে দুইটা রুলস আছে। হোয়াইল মানে কি? যখন, এটা মনে রাখো। হোয়াইল মানে কি বলো তো? যখন, যখন। ওকে, এখানে কয়টা রুলস বলো তো? দুইটা। একটা হচ্ছে এই হোয়াইলের পরে কি বললাম বলো তো? এই হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, কি বললাম?
হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি হবে। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কিন্তু এই হোয়াইলের পরে যদি কি বললাম বলো তো, এই হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে বলো তো? সাবজেক্ট থাকে। হোয়াইলের পরে যদি কি থাকে বলো তো? সাবজেক্ট থাকে। কি থাকে? সাবজেক্ট থাকে। তখন হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন সেটা হয়ে যাবে কি জানো? সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম বলো তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে দুইটা রুলস। হোয়াইল মানে হলো যখন হোয়াইলের পরে যদি সরাসরি সাবজেক্ট মানে ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। আর হোয়াইলের পরে যদি কি থাকে বলো তো? সাবজেক্ট থাকে, তখন কি ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সরি, এটাই ভালো। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে দুইটা বাক্য লিখি। আমি কি বললাম? আমি বললাম হচ্ছে হোয়াইল। কি বললাম বলো তো? হোয়াইল। হ্যাঁ, হোয়াইল। এরপরে লিখলাম ওয়াক। কি লিখলাম বলো তো? হোয়াইল ওয়াক। হোয়াইল ওয়াক। এরপর লিখলাম হচ্ছে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড। হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড। এরপরে লিখলাম যে আই মানে আমি, আই স আমি দেখেছিলাম স্নেক। ওকে, যে হোয়াইল ওয়াক ইন দ্য ফিল্ড আই স স্নেক। আচ্ছা সবাই বলো তো এখানে কি হবে? এখানে কি হবে সবাই একটু বলো তো, সবাই একটু ফটাফট আনসার করো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দুইজন লিখে দিছে যে শারমিন লিখছে যে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আচ্ছা সবাই হচ্ছে হোয়াইল ওয়ার্ক, না 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 নৌশিন হয় নাই তোমারটা। হোয়াইলের পরে কি বলতো? এই হোয়াইলের পরে সরাসরি ভার্ব না বলতো? হোয়াইলের পরে সরাসরি ভার্ব, ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইল ওয়াকিং হবে। কি হবে বলতো? হোয়াইল ওয়াকিং। হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড মানে আমি যখন মাঠের মধ্যে হাঁটতেছিলাম, আই স আ স্নেক, আমি একটি সাপ দেখেছিলাম। আমি একটি সাপ দেখেছিলাম। আই স আ, ওকে, তাহলে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি যখন মাঠের মধ্যে কি হাঁটতেছিলাম, তাহলে আই স আ কি স্নেক। এখন আমি যদি তোমাকে বলি, এরকম যদি বলি যে হোয়াইল, কি বললাম বলো তো? হোয়াইল আই ওয়াক। কি বললাম বলো তো? হোয়াইল আই ওয়াক। এইটা কি হবে বলো তো? এবার হচ্ছে ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। এটা হবে কি বলো তো? হোয়াইল আই ওয়াক ইন দ্য ফিল্ড। হোয়াইল আই ওয়াক ইন দ্য ফিল্ড। এখন এটা কি হবে বলো তো? এইটা কি হবে? সবাই একটু উত্তর করো তো। হোয়াইল আই ওয়াজ, নওশিন আঞ্জুম বলছে সবার আগে যে, এবং ঝিনুক বলছে, সুমাইয়া বলছে থ্যাংক ইউ। এরপরে বলছে হচ্ছে হাফসা বলছে। ওকে, এরপর হচ্ছে থ্যাংক ইউ স্নেক। স্নেক, হ্যাঁ হ্যাঁ, ওয়াজ ওয়াকিং। ওকে, থ্যাংক ইউ। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স আ স্নেক। যখন আমি মাঠের মধ্যে হাঁটতেছিলাম তখন আমি একটি সাপ দেখেছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, আমরা হচ্ছে আরও কিছু রুলস দেখার চেষ্টা করব। খেয়াল করো সবাই। ওকে, খেয়াল করো, আমি বললাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। কি বললাম বলো তো? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা এখানে কি হবে বলো? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে নাকি ফ্রেন্ড হবে? সবাই একটু বলো তো। ওয়ান অফ মাই ফ্রেন্ড। আচ্ছা এখানে ইজ হবে নাকি আর হবে? মনে করো ওয়ান অফ মাই ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস, ইজ অথবা আর আ টিচার। মনে করো আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তাদের মধ্যে একজন হলো টিচার। এখন বলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে নাকি ফ্রেন্ড হবে? আর ইজ হবে নাকি আর হবে? সবাই একটু উত্তরটা করো তো সবাই। ক্লিয়ার, থ্যাংক ইউ। আফসানা থ্যাংক ইউ, ক্লিয়ার বলেছে। ওকে, সবাই একটু উত্তরটা করো তো যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস নাকি ফ্রেন্ড, ইজ নাকি আর টিচার। সবাই একটু উত্তরটা লেখো। ফ্রেন্ডস এবং ইজ, হ্যাঁ ফ্রেন্ড বলছেন। ওকে, মাই ফ্রেন্ড। তো এখানে রাখলাম কোথায় যেন। হাই হাই, আচ্ছা ঠিক আছে। ভাই
আচ্ছা, দুঃখিত, দেখো সবাই একটু যে মনে রাখবা অন অফ মাই ফ্রেন্ড অনেকেরটা হয়েছে, অনেকেরটা হয় নাই, অনেকেরটা হয়েছে। শারমিন আক্তারেরটা খুব সুন্দরভাবে হয়েছে, খেয়াল করো। তোমাদেরকে বলি হ্যাঁ, যে ওয়ান অফ মাই এখানে ফ্রেন্ডস হবে। কী হবে বলো তো? ফ্রেন্ডস হবে। কেন হবে আমরা একটু পরে ব্যাখ্যা করছি। তোমাদেরকে আরেকটা জিনিস বলি, বলো তো এখানে ভার্ব কোনটা বলো তো? এখানে ভার্ব হলো ইজ অথবা আর, তাই না? এখানে ভার্ব হচ্ছে এটা। এখন এই যে ভার্বের আগে এইটুকু কি বলো তো? এইটুকু সাবজেক্টের অংশ না? যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে টোটাল অংশটা, এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটা হলো সাবজেক্টের অংশ। কিসের অংশ? সাবজেক্টের অংশ। কি কিসের অংশ? সাবজেক্টের অংশ। আর ভার্ব কোনটা বলো তো? ইজ অথবা আর। এটা হলো কি অবজেক্ট, ওটা সমস্যা নেই। খেয়াল করো, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওকে, ফ্রেন্ডস হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা তো হবে না। তাহলে এই যে অথবা আর, এইটা হলো কি বলতো? ভার্বের অংশ। এটা কি? ভার্বের অংশ। আর এইটুকু কি বলতো? সাবজেক্টের অংশ। এখন সেই সাবজেক্টের অংশটার দিকে তাকাও। সেই সাবজেক্টের অংশ হচ্ছে আবার অফ দিয়া দুইটাকে পার্ট করে ফেলছে। এই এক নাম্বার পার্ট, আর এগুলো কি বলতো? 2 নাম্বার পার্ট। বুঝছো? সাবজেক্টের অংশটা একটা প্রিপোজিশন দিয়ে দুইটা পার্ট করে দিছে। সাবজেক্টের অংশটা একটা প্রিপোজিশন দিয়ে কি বলতো? দুইটা পার্ট করে দিছে। ওকে, তার মানে কি? একটা হচ্ছে অন আর একটা হচ্ছে মাই ফ্রেন্ডস। অন মাই ফ্রেন্ডস। তোমরা মনে রাখবা, তোমরা অবশ্যই মনে রাখতে হবে যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এইখানে যে প্রিপোজিশন আছে না বলতো? এইখানে যে প্রিপোজিশন আছে না, সেই প্রিপোজিশনের আগের যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। তার মানে কি? এখানে বলতো অন আছে না, অনের পরে ভার্বটা কি বসবে? ইজ বসবে। কি বসবে বলতো? ইজ বসবে। কি বসবে? ইজ বসবে। হ্যাঁ, ওকে। তার মানে আমি কি বললাম? যে অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ মাই ফ্রেন্ডস, এইটুকু হলো সাবজেক্টের অংশ। এখন এই সাবজেক্টের অংশটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে কি? মাই ফ্রেন্ডস। অন মাই ফ্রেন্ডস, অন মাই ফ্রেন্ডস। ওকে, এখন তোমরা মনে রাখবা এই প্রিপোজিশনের আগে যে থাকবে এই যে অন, প্রিপোজিশনের আগে যে থাকবে এই যে অন, এই অনটা অনুযায়ী পরবর্তীতে কি বসবে বলতো? ভার্বটা বসবে। এই অনটা অনুযায়ী পরবর্তীতে কি বসবে? ভার্ব বসবে। হ্যাঁ, এখন খেয়াল করো, এখন এইখানে কি ফ্রেন্ডস হবে নাকি ফ্রেন্ড হবে? তোমরা অনেকেই হচ্ছে ফ্রেন্ড দিছো, ফ্রেন্ডস হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যদি বলতো যে অন অফ মাই ফ্রেন্ড, তার মানে কি দাঁড়াইলো? আমার বন্ধুর মধ্যে একজন। তার মানে বন্ধুর মধ্যে একজন হয় কেমনে? বন্ধু যদি একজন হয়, তার মানে তো সেটা এই অন অফ তো লেখার দরকার নাই। যে মাই ফ্রেন্ড ইজ আ টিচার, আমার বন্ধু হয় শিক্ষক। তার মানে কি? আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে শিক্ষক। তার মানে সেই জায়গা থেকে অন অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের মধ্যে একজন হয় শিক্ষক। সেই জায়গা থেকে এখানে এস হবে। এখানে কি হবে বলো তো? এস হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আমি যদি বলি কি বলো তো? আমি যদি বলি হচ্ছে দ্য গার্ল, কি বললাম বলো তো? দ্য গার্ল অথবা দ্য বয়, কি লিখলাম বলো তো? দ্য বয়, ঠিক আছে, ঠিক আছে, ইন ব্ল্যাক, BLACK। ওকে, দ্য বয় ইন ব্ল্যাক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইজ নাকি আর? ঠিক আছে, ইজ নাকি আর? মাই ফ্রেন্ড। ফ্রেন্ড স্যার, তাহলে এটা কি হবে বলতো? দ্য বয় ইন ব্ল্যাক, ইজ নাকি আর? মাই ফ্রেন্ড, কোনটা হবে বলো তো? এটা তোমরা সবাই জানো, এটা ইজ হবে। এখন চিন্তা করো, তোমাদেরকে আমি এটা কেন লিখলাম জানো? এটা সবাই জানো। এইখানে দেখো, এই যে ভার্ব আছে না, এই ভার্বের এই অংশটুকু আছে না বলো তো? এই অংশটা হলো কি? সাবজেক্টের অংশ। এই সাবজেক্টের অংশ হচ্ছে আবার এই ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া এটাকে ডিভাইডেড করছে। ইন্ডিয়া এখন ডিভাইডেড ইনের পরের একটা অংশ, আগের একটা অংশ। আমি কি বলছি? এই প্রিপোজিশনের আগে যে থাকবে সেই অনুযায়ী পরবর্তীতে ভার্বটা বসবে। কি বসবে? সেই অনুযায়ী ভার্বটা বসবে। সেই অনুযায়ী সবসময় ভার্বটা বসবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু দেখাই। আমি বললাম দ্য পেন অফ দ্য বয়েজ। কি বললাম? দ্য পেন অফ দ্য বয়েজ ইজ নাকি আর রাইটিং ওয়েল? ওকে, খেয়াল করো, দ্য পেন অফ দ্য বয়েজ ইজ নাকি আর রাইটিং ওয়েল? সবাই একটু আনসার করো তো, এটা বাক্যটা লিখে দিবা। হ্যাঁ,
ওকে, কী হবে, ইজ রাইটিং ওয়েল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আর হবে অনেক বলছে আর নেক্সট, ওকে স্যার নেক্সট, ওকে ফাইন। আচ্ছা সুস্মিতা বলছে ইজ রাইটিং ওয়েল, এখন ইজ হবে, থ্যাংক ইউ সুস্মিতা। আমি কেন হচ্ছে আমি তোমাদেরকে বলি, আমি আগেই বলেছি যে দেখো এই যে ভার্বের এই সাইডের এইটুকু অংশ কি বলতো, এইটুকু অংশ কি বলতো, এইটুকু সাবজেক্টের অংশ। আমি কি বলছিলাম, এইগুলো প্রিপোজিশন আছে না, প্রিপোজিশনের এইখানে একটা দা বয়েস আছে আর এখানে দা পেন আছে, তাহলে এই প্রিপোজিশনের আগের যে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট অনুযায়ী পরবর্তী কি বসবে, ভার্বটা বসবে। তার মানে দা পেন যেহেতু সিঙ্গুলার নাম্বার এই জন্য ইজ হবে, তাই দা পেন যেহেতু সিঙ্গুলার নাম্বার এই জন্য কি বসবে, ইজ বসবে। হ্যাঁ, ইজ রাইটিং ওয়েল, থ্যাংক ইউ সো মাচ সবাই যারা যারা কমেন্ট করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা এরপরে আমরা হচ্ছে একটা জিনিস শিখবো। হ্যাঁ দেখো তোমরা সবাই একটু লেখো যে কালেকটিভ নাউনের পরে কি বললাম বলো তো, কালেকটিভ নাউনের পরে, কালেকটিভ, ওকে কালেকটিভ নাউনের পরে, ঠিক আছে, কালেকটিভ নাউনের পরে, কালেকটিভ নাউনের পরে, ঠিক আছে, সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা ভার্বই হইতে পারে। ঠিক আছে, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা ভার্বই হতে পারে। সবাই একটু লেখো যে কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা ভার্বই হতে পারে। ঠিক আছে, আমি একটা বাক্য লিখলাম যে হচ্ছে লিখলাম হচ্ছে দা জুরি, কি বললাম বলো তো, দা জুরি, ওকে, হ্যাজ নাকি হ্যাভ, দ্য জুরি হ্যাজ নাকি হ্যাভ, ওকে। ডিসাইডেড কি বললাম বলো তো, ডিসাইডেড টু হ্যাং দ্য ম্যান, টু হ্যাং দ্য ম্যান। খেয়াল করো কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ভার্বই হতে পারে। আমি একটা বাক্য লিখলাম দ্য জুডি হ্যাজ নাকি হ্যাভ ডিসাইডেড টু হ্যাং দ্য ম্যান নাকি হচ্ছে, হ্যাঁ টু হ্যাং দ্য ম্যান। এখন এখানে ই হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, তোমরা বাক্যটা লিখো তাহলে আমরা একটু বুঝতে পারবো, বুঝছো। অথবা এক নাম্বার দিয়ে লিখো, এক নম্বরে হ্যাজ নাকি হ্যাভ, অথবা 2 নম্বরে হ্যাজ নাকি হ্যাভ, এরকম লিখো, ঠিক আছে। হ্যাঁ এই যে কি বলছে, মহুয়া লিখছে কালেকটিভ নাউনের উপরে সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে। থ্যাংক ইউ মহুয়া। দেখো তোমরা যারা কষ্ট করে লিখো তারা কিন্তু ভালো করবা, কারণ কি একবার লিখলে কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, আমি আরেকটা বাক্য লিখলাম দ্য জুরি, এখানে লিখলাম হচ্ছে হ্যাজ, কি বললাম বলো তো, হ্যাজ। এবার আরেকটা লিখলাম হচ্ছে হ্যাভ, ঠিক আছে, ঠিক আছে। এরপর লিখলাম হচ্ছে কি বলো তো, ডিভাইডেড, কি বললাম বলো তো, ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, কি বললাম বলতো, ইন দেয়ার ওপিনিয়ন, ওকে ওপিনিয়ন্স, ওকে ওপিনিয়ন্স। দেখো আমি দুইটা বাক্য লিখলাম, আমি কি লিখলাম, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব উভয়ই হতে পারে। ঠিক আছে, দ্য জুরি হ্যাজ নাকি হ্যাভ ডিসাইডেড টু হ্যাং দ্য ম্যান, অথবা হ্যাং দ্য ম্যান, সরি। এবার দেখো টু জুরি হ্যাজ নাকি হ্যাভ ডিসাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, অর্থাৎ তারা হচ্ছে তাদের সিদ্ধান্তে কি আলাদা আলাদা। ওকে, এখন তোমরা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে, 1 নম্বরে দিচ্ছে হ্যাভ, 2 নম্বরে দিচ্ছে হ্যাভ, দ্য জুরি হ্যাজ, ওকে 1 নম্বরে হ্যাভ, 2 নম্বরে হ্যাভ, 1 নম্বরে ডিসাইডেড টু হ্যাং দ্য ম্যান হ্যাজ, ওকে। থ্যাংক ইউ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, ভেরি জিনিয়াস, মাই স্টুডেন্টস আর ভেরি জিনিয়াস, ওকে থ্যাংক ইউ সো মাচ, ওকে। আরেকবার ওকে থ্যাংক ইউ, একটু দিব, এটা আমি রুলসটা বলিই নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে আমি দিব। দেখো কি বলছে, দ্য জুরি হ্যাভ ডিসাইডেড টু হ্যাং দ্য ম্যান। খেয়াল করো এই যে, অর্থাৎ এই যে জুরি মানে কি বলতো, বিচারক মণ্ডলী, জুরি মানে কি বলতো, বিচারক মণ্ডলী। এখন এই বিচারক মণ্ডলী এই সবাই মিলে যারা আসো, মানে বিচারক মণ্ডলী যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে মানুষটাকে কি ফাঁসিতে ঝোলাবে। তার মানে কি সবার একই সিদ্ধান্ত, সবার যদি একই সিদ্ধান্ত হয়, ঠিক আছে, তাদের কাজটা যদি একই জিনিস হয়, মানে ডিবেটেড না হয়, তখন সেখানে ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি বলতো, সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে বলতো, সিঙ্গুলার হবে। আর দ্য জুরি হ্যাজ অথবা হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, অর্থাৎ বিচারক মণ্ডলী হচ্ছে কি বলতো, ডিভাইডেড মানে আলাদা, কি তারা হচ্ছে আলাদা, তাদের অপিনিয়ন্সে কি তারা বলতো আলাদা। যদি তারা আলাদা আলাদা হয় তার মানে কি প্রত্যেকটা বিচারক তাদের অপিনিয়ন আলাদা, তার মানে আলাদা আলাদা বুঝেছে, তার মানে তখন হবে কি বলতো হ্যাভ, ওকে। তার মানে হচ্ছে দেখো তোমাদেরকে ভাইয়া এটা আবার বোঝান, ওকে এটা আবার বোঝাচ্ছি, দেখো ওকে ফাইন। খেয়াল করো আমি আবার বলতেছি, এরপর কিন্তু আর বলবো না। হ্যাঁ দেখো কি বললাম, যে কালেকটিভ নাউনের পরে কি বললাম বলো তো, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্বই হতে পারে, কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্বই হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর পরের লাইনটা শোনো, যদি তাদের সিদ্ধান্ত একই হয়, কি বললাম, যদি তাদের সিদ্ধান্ত একই হয় তখন ভার্বটা হবে সিঙ্গুলার, তখন ভার্বটা হবে কি বলতো, সিঙ্গুলার। সিদ্ধান্ত যদি একই হয় তখন ভার্বটা হবে সিঙ্গুলার, আর সিদ্ধান্ত যদি তাদের আলাদা আলাদা হয়, কি বললাম, সিদ্ধান্ত যদি তাদের আলাদা আলাদা হয় তখন ভার্বটা হবে কি বলতো, প্লুরাল হবে, কি হবে, প্লুরাল। দ্য জুরি হ্যাজ, ঠিক আছে, ডিসাইডেড টু হ্যাং দ্য ম্যান, অর্থাৎ ওই যে বিচারক মণ্ডলী
কি মানুষটাকে ফাঁসিতে ঝুলানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কি সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, তার মানে হবে সিঙ্গুলার হবে। আর দেখো এই জুরি মানে বিচারক মণ্ডলী তারা হচ্ছে কি ডিভাইডেড হয়ে গেছে, মানে কি তারা হচ্ছে বিভক্ত হয়ে গেছে। ইন দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামতে তারা বিভক্ত হয়ে গেছে। তার মানে যদি বিভক্ত বুঝাইছে, তাদের মতামত বা সিদ্ধান্ত যদি বিভক্ত বুঝায় তখন হবে কি বলতো, তখন হবে প্লুরাল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এটা কি বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও এটা তোমরা বুঝতে পারছো কিনা। ক্লিয়ার, থ্যাংক ইউ যারা ক্লিয়ার বলেছো, অবশ্যই থ্যাংক ইউ তাদেরকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে আমরা হোয়াইলের রুলসটা পড়েছি। এরপরে আচ্ছা আমরা আর কয়েকটা রুলস পড়বো, দেখো সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে। দেখো পরের রুলস দেখো একটু সবাই। লেস্ট কি বললাম বলো তো, লেস্ট কিনা, হ্যাঁ লেস্ট, হ্যাঁ লেস্ট। দেখো লেস্ট মানে হচ্ছে কি জানো, পাশে ভয় হয় যে, কি বললাম বলো তো, লেস্ট মানে হচ্ছে পাশে ভয় হয় যে, পাশে ভয় হয় যে। লেস্ট মানে কি বলতো, পাশে ভয় হয় যে, পাশে ভয় হয় যে। দেখো লেস্টের পরে একটা সাবজেক্ট বসবে, কি বলবে বলো তো, লেস্টের পরে একটা সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে কি বলবো জানো, সাবজেক্টের পরে একটা বসবে শুড, কি বলবে বলো তো, শুড। ঠিক আছে, সাবজেক্টের পরে শুড বসবে, শুডের পরে একটা ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম বসবে। দেখো লেস্টের মানে হচ্ছে কি পাশে ভয় হয় যে, লেস্টের মানে কি বলতো, পাশে ভয় হয় যে। এবং এই লিস্টের পরে একটা কি বলবে, সাবজেক্ট বলবে, কি বলবে, একটা সাবজেক্ট বলবে। সাবজেক্টের পরে কি বলবে, একটা শুড বলবে, কি বলবে, শুড বলবে। শুডের পরে কি বলবে, একটা ভার্বের বেস ফর্ম বলবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। কি বললাম বলো তো, দ্রুত হাঁটো, কি বললাম, ওয়াক ফাস্ট মানে কি বলতো, দ্রুত হাঁটো। লেস্ট, ঠিক আছে, লেস্ট যদি না, ঠিক আছে, ইউ তার মানে কি সাবজেক্ট বসে, এরপর কি শুড, এরপর কি ভার্বের বেস ফর্ম মানে মিস, ভার্বের বেস ফর্ম মানে কি বলতো, মিস দ্য ট্রেন। তার মানে কি বলতো, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট যদি না, ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি বাসটা হারাই ফেলো। ঠিক আছে, অর্থাৎ পাশে ভয় হয় যে, লেস্টে পরে। আচ্ছা আমি যদি আর একটা বাক্য লিখি যে স্টাডি ওয়েল, কি বললাম বলো তো, স্টাডি ওয়েল। আমি তোমাদেরকে বলতেছি যে স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, লেস্ট কি বললাম বলো তো, লেস্ট। ওকে, এরপর আমি তোমাদেরকে বললাম যে ইউ, কি বললাম বলো তো, ইউ। ওকে, এরপর লিখলাম হচ্ছে মিস চান্স। ওকে, মিস চান্স। ওকে, ইন দ্য এক্সাম। খেয়াল করো সবাই যে স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করো, লেস্ট আমার ভয় হয় যে, ইউ মিস চান্স ইন দ্য এক্সাম। ওকে, ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো, এখানে আরেকটা বাক্য লিখে দিলে সুন্দর হবে যে এখানে গেটিং চান্স হবে, গেটিং চান্স, গেটিং দিলে সুন্দর হবে আর কি। হ্যাঁ, গেটিংটা দিলে তোমাদের আবার একটু ঝামেলা হইতে পারে, এই জন্য আমি গেটিংটা দিতে চাইছিলাম না, তোমার আবার কেউ মানে বুঝতে ঝামেলা হইতে পারে, সরি। ঠিক আছে, চান্স। ওকে, তাহলে এটা কি হবে বলো তো সবাই, শুড মিস। ওকে, স্টাডি ওয়েল লেস্ট ইউ শুড মিস চান্স ইন দ্য এক্সাম। ঠিক আছে, তার মানে কি তোমরাও ভালোভাবে পড়াশোনা করবা, আমাদের ভয় হয় যে তোমরা চান্সটা যেন আবার মিস হয়ে না যায়। ঠিক আছে, কোনোভাবে যেন মিস না হয়ে যায়। তোমাদেরকে আমি তো কন্ডিশনাল সেন্টেন্স এর আগে পড়াই দিছি, তাই না? এখন আমরা আর একটা জিনিস শিখবো, খেয়াল করো সবাই। সেটা হচ্ছে আমি দুইটা বাক্য লিখলাম, আমি লিখলাম হচ্ছে দ্য টিচার, কি বললাম বলো তো, দ্য টিচার। ওকে, দ্য টিচার, এরপর লিখলাম হচ্ছে অ্যান্ড এরপর লিখলাম হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, এরপর লিখলাম হচ্ছে ইজ নাকি আর, তারপর প্রেজেন্ট, কি বললাম বলো তো, প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, ফাইন। এরপর খেয়াল করো, আমি আরেকটা বাক্য লিখলাম, দ্য, দুইটা বাক্য লিখলাম, কয়টা বাক্য বলো তো, দুইটা বাক্য লিখলাম, একটা লিখলাম দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট সরি রে,
প্রেসিডেন্ট, ঠিক আছে, দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, তারপর হচ্ছে বলো তো এখানে ইজ হবে নাকি আর হবে, তোমরা হচ্ছে অবশ্যই নাম্বার দিয়ে লিখবা, ঠিক আছে, নাহলে কিন্তু আমি বোর্ড বুঝতে পারবো না। হ্যাঁ, প্রেজেন্ট, ঠিক আছে, লিখলাম দ্য টিচার অ্যান্ড প্রেসিডেন্ট ইজ নাকি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। আবার দ্য টিচার অ্যান্ড এখানে কী হবে বলো তো, দ্য প্রেসিডেন্ট ইজ নাকি আর প্রেজেন্ট, কী হবে বলো তো, কী হবে আমাকে একটু জানাও তো বলো তো। দ্য টিচার অ্যান্ড প্রেসিডেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। ওকে, রুটিন মতো ক্লাস হয় না কেন স্যার? ওকে, এটা আমি জানি না, এটা অথরিটির কাছে জিজ্ঞেস করবো। হ্যাঁ, রুটিন মতো ক্লাস হওয়ার কথাই তো। ওকে, দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, নওশিন আঞ্জুম, ঠিক আছে, 5:40 দিলে ভালো হয়। ওকে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব 5:40 দেওয়ার, আমার মাথায় থাকলো, কেমন? ওকে, অনেকেই হচ্ছে উত্তর দিয়েছে। মোসাম্মদ আশা খাতুন লিখছে যে ইজ আর, ভেরি গুড, প্রথমটা বলছে ইজ আর, থ্যাংক ইউ। অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছে, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। দেখো, দ্য টিচার অ্যান্ড প্রেসিডেন্ট এখানে হবে কি বলতো, ইজ হবে, কী হবে বলতো, ইজ হবে। ওকে, আর দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এখানে কী হবে বলতো, আর হবে। আমি তোমাদেরকে আমার নিজের দিয়ে উদাহরণ করি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঠিক আছে, ওইখানে একটা সংগঠন আছে PDF, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ইট ওয়ার্কস উইথ ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টস, মানে কি, যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী, মানে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। PDF, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ওইটার আমি বর্তমানে প্রেসিডেন্ট আছি, ঠিক আছে, 2024-25 সেশনে। তাহলে আমি আবার এখানকার টিচার, আবার ওইখানে প্রেসিডেন্ট। তার মানে এখন যদি কোনো মিটিং হয়, তার মানে কি, দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, তার মানে এইখানে যেহেতু কোনো দা নাই, এখানে কি নাই, কোনো দা নাই, তার মানে কি, এই টিচার, মানে এই টিচার এবং প্রেসিডেন্ট এই একই ব্যক্তিকে বোঝাইছে, এই জন্য এখানে কি বসবে, এখানে ইজ বসবে। যদি একই ব্যক্তি বোঝায় তখন হবে ইজ। আর এইখানে একটা বাক্য লেখো, দ্য টিচার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। খেয়াল করো, এইখানে টিচার আর এইখানে হচ্ছে প্রেসিডেন্ট, এই দুইটা কিন্তু আলাদা আলাদা ব্যক্তি, তার মানে কি দুইটার আগে দা আছে, এই জন্য এখানে কি বসবে, দুইজন যেহেতু আলাদা আলাদা ব্যক্তি, এখানে হচ্ছে এখানে আর বসবে। আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এরপরে দেখো, আমি আরও কয়েকটা জিনিস তোমাদেরকে একটু শেখাবো। সেটা হচ্ছে যে উড রেদার, কী বললাম বলো তো, উড রেদার, ওকে, উড রেদার। এরপরে হচ্ছে কি, আমি এগুলো তোমাদেরকে পড়াইছি কি না আমার মনে নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি তাও একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। উড রেদার আর হচ্ছে হ্যাড বেটার, কী বললাম বলো তো, হ্যাড বেটার। ওকে, এগুলো অবশ্যই দরকার, যদি পড়াই তাহলে ভালো, আর না পড়াই আবার পড়াচ্ছি। দেখো, উড বেটার, হ্যাড বেটার, এরপর হচ্ছে হ্যাভ টু, কী বললাম বলো তো, হ্যাভ টু। ওকে, হ্যাভ টু, ঠিক আছে, এরপরে ইউজ টু, ঠিক আছে, এরপর কী বললাম বলো তো, ইউজ টু। ওকে, ইউজ টু, তাহলে উড রেদার, হ্যাভ টু, হ্যাড বেটার, ইউজ টু, ঠিক আছে, এইগুলোই মোটামুটি। ওকে, খেয়াল করো, এই যে উড রেদার, খেয়াল করো, বলো, কী বললাম বলো তো, উড রেদার। দেখো, উড রেদারের ক্ষেত্রে ওই উড রেদার হচ্ছে কি একটা মোডাল ভার্ব, কী বললাম বলো তো। আচ্ছা, এইখানে যেগুলো আছে বলো তো, এগুলো এখানে যা আছে এই সবগুলোই কিন্তু এটা মোডাল ভার্ব। কী ভার্ব বলো তো, মোডাল ভার্ব। এইখানে সবগুলোই হচ্ছে কী ভার্ব বলো তো, মোডাল অক্সিলারি ভার্ব। এবং মোডাল অক্সিলারি ভার্ব যেহেতু, এগুলোর পরে ভার্বের কী বসবে বলো তো, ভার্বের একটা কী বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। এগুলো যদি প্যাসিভ না হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে, এই মোডাল অক্সিলারি যেহেতু এগুলো সবই মোডাল ভার্ব, এইগুলোর জন্য এগুলোর পরে অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম বসবে, অন্য কিছু বসবে না, ভার্বের বেস ফর্ম বসবে, এটা একটু মাথায় রাখো। হ্যাঁ, এখন আমরা একটুখানি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, এই যে বললাম, কি বলতো, উড রেদার, কি বললাম বলতো, উড রেদার। এই যে উড রেদার মানে হচ্ছে কি, উড রেদার মানে হচ্ছে দুইটা কাজ থাকবে, সেই দুইটা কাজের তুমি একটা কাজকে প্রাধান্য দিবে, অন্যটা করবা না, ঠিক আছে। আমি যদি বলি যে আই উড রেদার, কি বললাম বলতো, আই উড রেদার, I would rather die than wake, কি বললাম বলো তো, I would rather die than wake, মানে কি বলো তো, আমি বরং মারা যাব তবুও ভিক্ষা করব না, আমি বরং মারা যাব তবুও ভিক্ষা করব না। তাহলে I would rather die, তাহলে এখানে কাজ কয়টা বলো তো, কাজ হচ্ছে দুইটা। কাজ কয়টা, দুইটা, একটা হচ্ছে মারা যাওয়া আর একটা হচ্ছে ভিক্ষা করা। কাজ কয়টা, দুইটা। তবে দুইটা কাজের মধ্যে তুমি একটা কাজকে প্রাধান্য দিবা, দুইটা কাজের মধ্যে তুমি একটা কাজকে প্রাধান্য দিবা।
ঠিক আছে, সেই ক্ষেত্রে হবে কি বলতো, উড রেদার হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে উড রেদার হবে। এবং মনে রাখবা উড রেদার থাকলে সেন্টেন্সে কি বসে, দেন বসে। উড রেদার থাকলে সেন্টেন্সে কি বসে, দেন বসে। যদি বলা হয় যে আমি বরং না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করবো না, তাহলে কি হবে বলতো, আই উড রেদার। ঠিক আছে, আই উড রেদার, তারপর হচ্ছে কি বলতো, আই উড রেদার, তারপর হচ্ছে কি স্ট্রেভ, STRAV, স্ট্রেভ, দেন বেক। আমি বরং না খেয়ে থাকবো তবুও আমি কি করব না, ভিক্ষা করব না। তার মানে উড রেদারের কনসেপ্ট আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, উড রেদারের কনসেপ্টটা কি ক্লিয়ার? তোমরা একটু বলো তো আমাকে। হ্যাঁ, উড রেদার হচ্ছে একটা কাজ করার থেকে অন্য কাজ করা ভালো। ভালো বলতে কি এরকম যে একটা কাজ করার থেকে আরেকটা কাজকে প্রেফার করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে হ্যাড বেটার। দেখো হ্যাড বেটারটা শিখবো। হ্যাড বেটারটা মানে হচ্ছে কি জানো, হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। কি বললাম বলো তো, বরং ভালো, বরং ভালো। হ্যাড বেটার মানে কি বলো তো, বরং ভালো। হ্যাড বেটার মানে কি বলো তো, বরং ভালো। মানে হচ্ছে দুইটা মানুষ, মনে করো দুইটা মানুষ কি করছে, দুইটা মানুষ মনে করো ঝগড়া লাগাইছে, বুঝতে পারছো না? আমি ওখানে গিয়ে বললাম, একজন মানুষকে বললাম যে ভাই তোমার বরং এখান থেকে চলে যাওয়া ভালো, নাহলে পরবর্তীতে বড় কোনো ধরনের মারামারি বাঁচতে পারে। তাহলে কি ভাই তোমার এখান থেকে চলে যাওয়া ভালো, তাহলে ইউ হ্যাড বেটার লিভ ফ্রম দ্য প্লেস। তোমার এখান থেকে চলে যাওয়া ভালো, তাহলে সেই ক্ষেত্রে হ্যাড বেটার হবে। কী হবে বলো তো, সেই ক্ষেত্রে হ্যাড বেটার হবে। কীভাবে বলতে পারি, ইউ হ্যাড বেটার। কী বললাম বলো তো, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। ঠিক আছে, ইউ হ্যাড বেটার। তারপর আমি যদি বলি লিভ, লিভ ফ্রম দ্য প্লেস, তাহলে এখানে লিভই হবে। কারণ কি হ্যাড বেটারের পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। উচিত না, শুড মানে উচিত, হ্যাড বেটার কিন্তু উচিত না। ঠিক আছে, যারা লিখছে উচিত, উচিত না কিন্তু। হ্যাড বেটার মানে হচ্ছে কি বরং ভালো, তোমার বরং মানে এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার। উড রেদার, হ্যাড বেটার, হ্যাভ টু, ইজ টু, মোরাল ভার্ব। হ্যাঁ থ্যাংক ইউ। ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর খেয়াল করো, আমরা আর দুইটা জিনিস শিখবো এখান থেকে। একটা হচ্ছে কি বলতো হ্যাভ টু, একটা কি বলতো হ্যাভ টু, একটু কি বলতো হ্যাভ টু। ওকে, একটা হচ্ছে কি হ্যাভ টু। হ্যাভ টু মানে কি জানো, হ্যাভ টু মানে কি করতেই হবে। হ্যাভ টু মানে কি বলতো, হ্যাভ টু মানে করতেই হবে। হ্যাভ টু কি বলতো, হ্যাভ টু হচ্ছে কি, হ্যাভ টু মানে কি আমাকে কোনো কাজ করতেই হবে। যেমন আই হ্যাভ টু, কি বলে, আই হ্যাভ টু স্টাডি ওয়েল টু গেট এ গুড রেজাল্ট। ঠিক আছে, মানে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু স্টাডি ওয়েল টু গেট এ গুড জব। তার মানে কি অবশ্যই করতে হবে। যদি অবশ্যই কোনো কিছু করতে হয় তখন সেই ক্ষেত্রে কী হয় বলো তো, হ্যাভ টু বসে। এবং এই হ্যাভ টুর পরে কী বসবে বলো তো, ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, ইউজ টু নিয়ে আমাদের পড়াশোনা আছে একটু। হ্যাঁ, দেখো আমি হচ্ছে ইউজ টু নিয়ে একটু ভালো করে পড়াশোনা করবো। খেয়াল করো সবাই, দেখো ইউজ টু, হ্যাঁ ইউজ টু। ঠিক আছে, ইউজ টু। দেখো ইউজ টু মানে হচ্ছে কি, ইউজ টু মানে হচ্ছে অতীতে কোনো কাজের অবস্থাটা বোঝাবে। কি বললাম বলো তো, অতীতে কোনো কাজের অবস্থাটা যদি বোঝায় তখন ইউজ টু বসে। কি বসে, তখন ইউজ টু বসে। যেমন আমি নদীতে সাঁতার কাটতাম। আচ্ছা, আমি নদীতে সাঁতার কাটতাম মানে আমি শৈশবে নদীতে সাঁতার কাটতাম। তার মানে কি আমি কি একদিন নদীতে সাঁতার কাটছিলাম, নাকি অতীতে বারবার আমি সাঁতার কাটছি, অতীতের অবস্থাটা বোঝাইছে। তাহলে হবে কি বলতো, তখন এই ইউজ টু বসবে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে আই ইউজ টু, কি বললাম বলো তো, আই ইউজ টু, ঠিক আছে, সুইম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার মানে কি আমি নদীতে সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। দেখছো, তার মানে কি আমি নদীতে অতীতে কোনো কাজের অবস্থা বোঝালে ইউজ টু বসবে। এখন এখানে রুলস কি জানো, অর্থাৎ এইখানে যদি কোনো বিভার্ব থাকে, কি বললাম বলো তো, এখানে যদি কোনো বিভার্ব থাকে, হ্যাঁ এখানে যদি কোনো বিভার্ব থাকে মানে এখানে অ্যামিজার ওয়াজ ওয়ার বিভার্ব অ্যামিজার থাকে, কি বললাম বলো তো, এখানে মানে ওয়াজ ওয়ার থাকে মোস্ট প্রবাবলি, ওয়াজ ওয়ার। এখানে যদি ওয়াজ ওয়ার থাকে তখন এখানে ভার্বের সাথে আইএনজি বসবে। তার মানে হচ্ছে বাক্যটা যদি এরকম হয় যে আই, কি বললাম বলো তো, আই, এরপর লিখলাম হচ্ছে ওয়াজ, আই ওয়াজ। তার মানে কি এই আই এর পরে কি আছে বলো তো, একটা বিভার্ব আছে। আই এর পরে কি আছে বলো তো, একটা বিভার্ব আছে। আই এর পরে যেহেতু একটা বিভার্ব আছে এই জন্য ইউজড পরে এখানে যে ভার্বটা আছে এই ভার্বের সাথে কি বসবে, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, মূল কথা হচ্ছে এটা যে ইউজ টুর পরে যদি এখানে কোনো ইয়া না থাকে, মানে বিভার্ব না থাকে। আবার শোনো, ইউজ টু মানে হচ্ছে, আমি এই সেন্টেন্সটা এই রুলসটা তোমাকে একটু ভালোভাবে বুঝাই দিই। ঠিক আছে, ইউজ টু মানে কি অতীতের কোনো কাজের অবস্থাটা যদি বোঝায়। এখানে রুলস হলো দুইটা, একটা হচ্ছে ইউজ টুর পরে, ইউজ টুর আগে যদি কোনো বিভার্ব না থাকে তখন ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। কি বসবে, বেস ফর্ম বসবে। আর ইউজ টুর আগে যদি, অর্থাৎ ইউজ টুর আগে যদি কি একটা বিভার্ব থাকে তখন এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটার সাথে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কী হবে বলো তো, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। হ্যাঁ, ভার্বের সাথে কী হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। ঠিক আছে,
আই ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। ভেরি গুড, থ্যাংক ইউ, খুব ভালো। ঠিক আছে, আচ্ছা সুইমিং হবে। হ্যাঁ, তাহলে আই ওয়াজ ইউজ টু সুইমিং হবে, আর আমি যদি এই ওয়াজটা কেটে দিই তখন হবে সুইম, তখন কী হবে বলো তো? সুইম হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স আমি একটু লিখবো। হ্যাঁ, তোমরা হচ্ছে একটুখানি, আমি তোমাদেরকে কিছু কোশ্চেন আমি আসলে চেষ্টা করি দেওয়ার। সবাই হচ্ছে এই 1 নাম্বার, দেখো 1 নাম্বার দিয়ে উত্তর দিবা। এগুলো কিন্তু আমরা কোশ্চেন প্র্যাকটিস করতেছি কিছু। হ্যাঁ, দেখো হি গেইভ, কি বললাম বলো তো? হি গেইভ মি। ঠিক আছে, গেইভ মি না, হি গেইভ আপ। ওকে, হি গেইভ আপ। ওকে, এরপর হচ্ছে ড্যাশ। ওকে, হি গেইভ আপ, এখানে হচ্ছে কি, এখানে হলো প্লে। তাহলে হি গেইভ আপ প্লে। ঠিক আছে, ক্রিকেট। ঠিক আছে, এটা লিখো তো সবাই। এটা কী হবে বলো তো? সবাই 1 নাম্বার 2 নাম্বার দিয়ে সবাই একসাথে উত্তর করবা। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে উত্তর করবা। ঠিক আছে, একটা উত্তর করবা না। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ হাই টাইম, কী বললাম বলো তো? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। তারপর যদি বলি উই, কী বললাম? উই। ঠিক আছে, তারপর হচ্ছে রিমুভ পোভার্টি। ইট ইজ হাই টাইম উই রিমুভ পোভার্টি। এরপর আমি আরেকটা বাক্য লিখলাম, সেটা হচ্ছে যে আই, এখানে হলো ড্যাশ, আই STRAV স্ট্রেভ, দেন। ঠিক আছে, দেন বেক, কি বললাম বলো তো? দেন বেক। 3 নাম্বারটা লেখো সবাই। এরপর লেখো 4 নাম্বার, আই স, কি বললাম বলো তো? আই স আ ম্যান। এরপর লিখলাম হচ্ছে ওয়াক, কি লিখলাম বলো তো? ওয়াক। এরপর হচ্ছে অন দ্য রোপ। ওকে, আই স আ ম্যান অন দ্য রোপ। ওকে, ঠিক আছে, এরপরে এইটা লেখো সবাই, আই উইশ, 5 নাম্বার। ঠিক আছে, আই উইশ, এখানে লিখলাম হচ্ছে স্পিক। এরপর হচ্ছে ইংলিশ। হ্যাঁ, ইংলিশ 5 নাম্বার লেখো। হ্যাঁ, হ্যাঁ, একজনই হচ্ছে মোটামুটি সবগুলো অ্যান্সার দিয়েছে। রিয়াদ দিয়েছে, তারপরে হলো আরও একজন দিছে, সুমাইয়া ইসলাম দিয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি যারা দিছো ভালো, যারা না দিছো তারা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, কি বললাম বলো তো? আমি 1 নাম্বার কি লিখলাম? হি গেভ আপ। দেখো এই আপটা কি বলতো? প্রিপোজিশন। আপটা কি বলতো? আমি কিন্তু সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এই আপটা কি বলতো? প্রিপোজিশন। আপটা কি প্রিপোজিশন? আমি জানি কি প্রিপোজিশনের পরে কি হবে বলতো? ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তার মানে কি এখানে কি হবে? প্লেইং হবে। তার মানে কি হবে বলতো? প্লেইং। তার মানে কি হি গেভ আপ প্লেইং ক্রিকেট, কারণ কি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। সেকেন্ড নাম্বার দেখো, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে সর্বোচ্চ সময়। তাহলে উই মানে আমরা, তার মানে কি এখানে সাবজেক্ট আছে না? হাই টাইমের পরে কি আছে বলতো? হাই টাইমের কি পরে কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্টের পরে এখানে কি বলবে? বি টু বলবে। তারপর কি হবে? রিমুভড হবে, রিমুভড। তাহলে ইট ইজ হাই টাইম উই
রিমুভড পভার্টি, ইট ইজ হাই টাইম উই রিমুভড পভার্টি। ওকে ফাইন, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি কি বললাম, যদি একই সাথে দুইটা কাজ থাকে, কয়টা কাজ থাকে বলো তো? দুইটা কাজ থাকে, ঠিক আছে? একই সাথে যদি দুইটা কাজ থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে একটা কি না খাই থাকা আর একটা হচ্ছে ভিক্ষা করা, না খাই থাকা আর একটা ভিক্ষা করা, তখন কি বসে বলো তো? উড রেদার বসে। এবং এখানে আমরা আরও একটা জিনিস জানি, যদি কোনো সেন্টেন্সে দেন থাকে, কি থাকে? দেন থাকে, কী হবে বলো তো? উড রেদার হবে। কী হবে বলো তো? উড রেদার হবে। কী হবে বলো তো? উড রেদার। ওকে ওকে ফাইন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন দেখো, আই স আ ম্যান। আমি কি বলছিলাম? একই সেন্টেন্সে দুইটা ভার্ব, একটা হচ্ছে স, এই একটা ভার্ব বলো তো 1 নম্বর ভার্ব, আর একটা কি বলো তো 2 নম্বর ভার্ব, ঠিক আছে? একই সেন্টেন্সে কয়টা ভার্ব? দুইটা ভার্ব, একটা হচ্ছে স আর হচ্ছে ওয়াক, তাই না? তার ব্র্যাকেটটা কখন? ব্র্যাকেটটা হচ্ছে দ্বিতীয় নম্বর ভার্বে আছে, তাই না বলো তো? তার মানে একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, ব্র্যাকেটে যদি দ্বিতীয় ভার্বের সাথে থাকে, এটা যদি কি বোঝায় বলো তো? এটা যদি হচ্ছে উদ্দেশ্য বোঝায়, টু প্লাস ভার্বের বেস ফর্ম উদ্দেশ্য বোঝাইছে, এখানে তো উদ্দেশ্য বোঝায় না, তাই কি হবে বলো তো? ওয়াকিং হবে। কি হবে বলো তো? ওয়াকিং হবে, ওয়াকিং। ওকে হ্যাঁ, ওয়াকিং হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আই উইশ, আমি ইচ্ছা পোষণ করি, কোনো কিছু পারা বুঝাইছে না, এটা কি কোনো কিছু করা বুঝাইছে বা পারা বুঝাইছে, তাহলে সেক্ষেত্রে হবে আই কুড স্পিক ইংলিশ, ঠিক আছে? আই কুড স্পিক ইংলিশ। আশা করি তোমরা সবাই আনসার করার চেষ্টা করেছো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমরা ক্লাসটি শেষ করে দিব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা ক্লাসে পুরো মনোযোগ সহকারে এবং পুরো সময় জুড়ে, এই যে প্রথম মোটামুটি হচ্ছে 52 জন ক্লাস করেছে আর কি, মানে অ্যাক্টিভ ছিল এখানে 52 জন, হয়তো ক্লাসটা আরও অনেক বেশি করবে, হ্যাঁ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসটি মনোযোগ সহকারে করেছো এবং আমার সাথে আমাকে হেল্প করেছো, কমেন্ট করেছো, আমাকে উৎসাহ দিয়েছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই। তোমাদের কাছে পরামর্শ হচ্ছে, তোমাদের এই রাইট ফর্ম ভার্বটা আমরা শেষ করেছি রুলসগুলো, এবং আমি কিছু প্র্যাকটিসও তোমাদেরকে করিয়েছি, হ্যাঁ। তোমরা সবাই বাসায় মানে প্র্যাকটিসগুলো খুব সুন্দরভাবে করবে, ঠিক আছে? সবগুলো প্র্যাকটিস করবে। আমরা নেক্সট কোনো ক্লাসে আমাদের আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম।